বিয়ে ৭ দিনের মাথায় কোনো অজানা কারণে জেমিকে ব্লেড দিয়ে নির্মমভাবে আঘাত করছে ওর স্বামী জায়ান। জেমি ব্যথায় ছটফট করছে। ও শাশুড়ির ড্রয়িং রুমের সোফায় বসে পান মুখে দিতে দিতে বলল, এই অলক্ষণে মেয়েটা বাড়িতে পা দিতে না দিতেই বাড়িতে অশান্তি শুরু হলো। বাপের বাড়ি থেকে কিছুই শিখাই পাঠায় নাই, খালি শিখাইছে খাইতে। জায়ান কয়েকবার আঘাত করে ব্লেডটা ছুঁড়ে মেরে দিয়ে জেমির গাল চেপে ধরে বলল, এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে থাকতে গেলে আমার মন মতো থাকতে হবে, না হয় ফলাফল এর থেকেও খারাপ হবে, বুঝতে পেরেছ? বলে হনহন করে বাড়ি বেরিয়ে চলে গেল। জেমি এখনও নিচে পড়ে আছে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে গেছে মুহূর্তেই। ও চোখ থেকে অনবরত পানি ঝরছে। যে মেয়েটার গায়ে ওর বাবা মা আজ অবধি হাত তোলেনি, সে মেয়েটাই আজ এতটা ব্যথা মুখ বুজে সহ্য করছে। জেমি আর জায়ান ভালোবেসে বিয়ে করেছিল দুজন। জায়ান কখনো জেমির চোখের পানি সহ্য করতে পারত না, আর সেই জায়ান আজ নির্মমভাবে আঘাত করলো জেমিকে। জেমি কোনো রকম উঠে দাঁড়িয়ে ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই ও শাশুড়ি আদেশ স্বরে বলে উঠল, এরকম সব স্বামীরা একটু একটু বইয়ের গায়ে হাত তোলে। এখন আমারে তাড়াতাড়ি খাইতে দাও, সারাদিন কি না খাওয়াইয়া রাখবা নাকি? খাবারটা আমার ঘরে পাঠিয়ে দিও। বলেই সে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। জেমিয়া সহ্য করতে না পেরে রান্নাঘরে গিয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়ল। তারপর হাঁটুতে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। জেমি স্বপ্নেও ভাবেনি জায়ান কখনো এতটা পরিবর্তন হয়ে যাবে। যে ছেলে বিয়ের ৭ দিনের মাথায় বউকে এভাবে মারতে পারে, সেই ছেলে পরবর্তীতে কি করবে ভেবে জেমি আটকে উঠল। বাবা মায়ের কাছেও ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই ওর। কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবে জায়ানকে যে ভালোবেসে ঘর ছেড়েছিল? এসব ভেবে জেমি হাউমাউ করে কাঁদতে লাগলো। ওর কান্নার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে রান্নাঘরের এই ৪ দেওয়াল। আজ জেমির অসহায়ের মতো কান্না কারো কানে পৌঁছাচ্ছে না। শাশুড়ির উচ্চস্বরে হাঁক শুনে জেমি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে খাবার নিয়ে শাশুড়ির রুমে যেতেই ও শাশুড়ি ওকে দেখে বলতে শুরু করলো, এতক্ষণ লাগে নাকি আসতে? না খাওয়াইয়া মাইরা ফেলতে চাও নাকি তুমি? সামান্য একটু মার খেয়ে নাটক করতেছ, যত সব। বলেই খাবার খেতে লাগলো। কথাগুলো শুনে জেমির গা পিত্তি জ্বলে উঠল। নিজের ছেলের চোখের সামনে একটা মেয়েকে এমনভাবে মারল, আর সে দেখেও কোনো প্রতিবাদ না করে বরং এসব বলছে। জেমি এবার আর চুপ না থেকে কড়া কণ্ঠে বলে উঠল, আজ যদি আমার জায়গায় ইভা থাকতো তাহলেও আপনি এই কথাগুলো বলতে পারতেন মা। জেমির কথা শুনে ও শাশুড়ি ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে গদগদ করে বলে উঠল, তুমি তোমার লগে আমার মাইয়ার তুলনা দিতেছ? আমার মাইয়া কোন দিক থাকে কম? রূপে গুণে সব দিক দিয়ে হাজারে একজন। আর তোমার খালি রূপেই আছে, গুণের তো কোনো সিটাফোটাও নেই। আমার ছেলে খালি তোমার রূপ দেখে গইলা গেছিল, আর কিছুই না। স্বামীর মন জয় করতে পারো না, আবার মুখের উপর কথা বলো। জেমিও শাশুড়ির কথা শুনে আর কিছু না বলে নিঃশব্দে রুম ত্যাগ করল। নিজের রুমে এসে দরজা আটকে দরজায় হেলান দিয়ে বসে পড়ল। আজও শাশুড়ি একটা কথা সত্যি বলেছে, সেটা হলো জায়ানোর রূপ দেখে গলে গিয়েছিল। জায়ানের মনে জেমির জন্য এক বিন্দুও ভালোবাসা নেই। যদি থাকতো তাহলে এমন ব্যবহার করতে পারতো না। এতদিন তো ভালোই ছিল, তাহলে আজ হঠাৎ জায়ানের কি এমন হলো যে ওইভাবে আঘাত করলো? জেমি জায়ানের সাথে পালিয়ে আসায় জেমির বাড়ি থেকেও জেমিকে মেনে নেয়নি। জেমিদের ফ্যামিলির অবস্থা জায়ানদের থেকেও দ্বিগুণ ভালো। আজ জেমির মায়ের কথা বড্ড মনে পড়ছে। আজ ওর শাশুড়ির জায়গায় ওর মা থাকলে কখনোই এই অন্যায় মেনে নিত না। ভাবতে জেমি ডুকরে কেঁদে উঠল। ব্যথায় জেমির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বিছানার একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে ও। জ্বরে বারবার শরীর কাঁপুনি দিয়ে উঠছে। এ ব্যথা নিয়েও সারাদিন সব কাজ ওকেই করতে হয়েছে। সারাদিন কাজ করে রাতের বেলাও শরীর আজ চলছিল না, তাই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিল। জায়ান অফিস থেকে ফিরে জেমিকে শুয়ে থাকতে দেখে কিছুটা রেগেই জেমির দিকে এগিয়ে যেতে জেমির পিঠের দিকে দাগের দিকে চোখ যেতে ও থেমে গেল। হঠাৎ করেই মনে পড়ল সকালের কথা। নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না। রাগের বশে জেমিকে এভাবে আঘাত করেছে ভাবতে ওর অনুশোচনা হচ্ছে। জায়ান ড্রয়ার থেকে একটা মলম বের করে আলতো হাতে ওর দাগগুলো লাগিয়ে দিতে লাগলো। জেমির গায়ে হাত দিয়ে জায়ান অনুভব করলো জেমির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জায়ানের এবার আরও রাগ হচ্ছে। সত্যি মিথ্যে বিচার না করে জায়ানের এত বড় একটা অন্যায় করা ঠিক হয়নি। জায়ান জেমির মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে ভাবতে লাগলো,
আমি জানি আমি আজ অন্যায় করেছি, কিন্তু কি করব বলো? আমার তোমাকে কারোর সাথে সহ্য হয় না। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমার কষ্ট হয়। আমি কখনোই আমার ভালোবাসাটা তোমাকে প্রকাশ করতে পারিনি। আমাকে ক্ষমা করো প্লিজ। কিন্তু মা আমাকে যা বলল তা যদি সত্যি হয়, তাহলে তোমার অবস্থা এর থেকেও ভয়ঙ্কর হবে। তোমাকে আমি ভালোবাসবো, আমি আঘাত করব, আবার আমি ঠিক এভাবেই আঘাতে মলম লাগিয়ে দিব। কিন্তু তুমি শুধু আমারই থাকবে। বলে ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে উঠে বাহিরে চলে গেল। জেমি জানতেও পারল না যে ছেলেটা সকালে ওকে নির্মমভাবে আঘাত করেছে সে ছেলেটাই ওর আঘাতে মলম লাগিয়ে দিয়েছে। জায়ান ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট টানছে। এই একটা জিনিস জেমি একদমই সহ্য করতে পারে না। জেমির জন্যই এসব ছেড়ে দিয়েছিল, কিন্তু আজ মনের মধ্যে অনুশোচনা। সত্যি মিথ্যার আড়ালে অনেকদিন পর সিগারেট হাতে নিল। জায়ান কতক্ষণ পায়চারি করেই নিচে নেমে আসলো। ওকে সত্যিটা জানতে হবে। জায়ান নিচে নেমেই সোজর মায়ের রুমে চলে আসলো। জায়ানকে এই সময় নিজের রুমে দেখে ইরা বেগম একটু ঘাবড়ে গেল, কিন্তু সেটা জায়ানকে বুঝতে না দিয়ে হাসি মুখে প্রশ্ন করে উঠল, জায়ান বাবা, তুই এ সময় এই রুমে? কিছু হয়েছে নাকি আবার ওই মেয়েটা কিছু করেছে? জায়ান ওর মায়ের কথা শুনে একটু বিরক্ত হয়ে উত্তর দিল, না মামনি, জেমি কিছু করেনি। আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর চাইতে এসেছি। তুমি আমাকে সত্যি উত্তর দিবে মামনি, প্লিজ। ইরা বেগম জড়তা ভরা কণ্ঠে বলল, কি প্রশ্ন? জায়ান ওর পাশে সামনে বসে ওর মায়ের হাত দুটো আঁকড়ে ধরে বলে উঠল, তুমি আমাকে সকালে যা যা বলেছিলে সব কি সত্যি ছিল মামনি? জায়ানের কথা শুনে ইরা বেগম আমতা আমতা করে বলতে লাগলো, হ্যাঁ সত্যিই তো। তুই কি আমাকে অবিশ্বাস করছিস বাবা? তুই তোর নিজের মাকে অবিশ্বাস করছিস? কোনো মা কি চায় তার ছেলের সংসার ভেঙে যাক, তার ছেলের সংসারে অশান্তি শুরু হোক? তুই বল, কোনো মা কি চায়? বলে ন্যাকা কান্না শুরু করে দিল। জায়ান আর কিছু না বলে নিঃশব্দে বেরিয়ে আসলো রুম থেকে। কী করবে ও? কাকে বিশ্বাস করবে? এসব ভাবতে ভাবতে নিজের রুমে এসে জেমির পাশে শুয়ে পড়ল। আমি সব কিছুতেই ওই মেয়েটাকে আমার ছেলের সাথে সংসার করতে দিব না। সংসারে আগুন লাগিয়ে দিয়েছি, সময় মতো আগুনে ঘিটা তুমি ডালবে, আর তারপর আমার ছেলের বউ তো হবে তুমি। ইরা বেগমের কথা শুনে ফোনের ওপাশে থাকা মেয়েটার মুখে জয়ের হাসি ফুটল। সকাল সকাল মুখের উপর একজগ পানি পড়ায় ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠল জেমি। সারা শরীরে এখনও ব্যথা, মাথা চক্রির মতো ঘুরছে। শরীর অনেক দুর্বল লাগছে, তাও দরপড়িয়ে উঠে বসে সামনে থাকাতেই ইরা বেগমের রাগের চেহারা চোখে পড়ল। ইরা বেগমের রক্তচক্ষু দেখতে জেমির মনের মধ্যে অজানা ভয় এসে গ্রাস করল। কালকের আঘাতের কথা মনে পড়তে জেমি ভয়ার্ত কণ্ঠে কিছু বলার আগেই ইরা বেগম চিৎকার করে বলে উঠল, এটা তোমার বাবার বাড়ি নয় যেখানে তুমি বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবে। আমার ছেলেটা তোমার জন্য না খেয়ে অফিসে বেরিয়ে গেল, সে খবর কি তোমার আছে? এসব শরীর খারাপের ন্যাকামি বাবার বাড়ি গিয়ে দেখাবে, এখানে না। বলে হনহন করে বেরিয়ে গেল। জেমির চোখে পানি টলমল করছে। জেমি সব সময় প্রতিবাদী মেয়ে, তাহলে আজ কেন অন্যায় সহ্য করছে জেমি নিজেও জানে না। জেমি উঠে একবার ঘড়ির দিকে নজর দিলেও মাত্র সকাল 7টা বাজে, আর ওর শাশুড়ি ওকে বেলা অবধি ঘুমানোর জন্য কথা শুনিয়ে গেল। জেমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না ঘরে এসে নাস্তা বানানোর কাজে হাত লাগালো। জায়ান তো এত তাড়াতাড়ি অফিসে যায় না, তাহলে আজ কি হলো যে এত তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে গেল? আর ওর অফিস তো 8টায়। এসব ভাবতে জেমির আর কিছু না ভেবে রান্নায় মনোযোগ দিল। চা নিয়ে ইরা বেগমের রুমে ঢুকতে জেমি খেয়াল করলো ইরা বেগম ফোনে কারোর সাথে কথা বলছিল হেসে হেসে। জেমিকে দেখা মাত্রই ফোন কেটে কড়া কণ্ঠে বলল, এতক্ষণে মহারানীর খাবার নিয়ে আসতে মন চাইল? বলি, মেয়ে, আমার তো বয়স হয়েছে, এত বেলা অবধি না খেয়ে থাকলে অসুখ বাঁধিয়ে মরে যাব, এটাই তুমি চাও? জেমি খাবারটা টেবিলে রাখতে রাখতে বলল, মা, এখনও এত সকাল হয়নি যে আপনি না খেয়ে মরে যাবেন। বিয়ের পরে 7 দিন দেখেই আসলাম আপনি 9টার আগে ঘুম থেকেই ওঠেন না, তাহলে আজ 7টায় আপনার এত খিদে লেগে গেল যে আপনি ভাবছেন না খেয়ে মরেই যাবেন। আসল কথা হচ্ছে আমি একটু শান্তিতে ঘুমিয়েছিলাম, সেটা আপনার সহ্য হচ্ছিল না। বলে জেমি আর 1 মিনিটও রুমে না দাঁড়িয়ে বেরিয়ে আসলো। ইরা বেগম জেমির কথা শুনে রাগে বকবক শুরু করে দিলেন। জেমি সেদিকে আর কান্না দিয়ে সোজা নিজের ঘরে এসে বিছানায় বসে পড়ল। কেন যেন ওর হঠাৎ মনে হলো ওর শরীরে ব্যথাটা আগের থেকেও অনেক কম, নাই বললেও চলে। কিন্তু রাতেও তো কোনো ওষুধ বা মলম লাগায়নি, তাহলে কমলো কি করে? ভাবতেই জেমি অজান্তেই বলে উঠল, জায়ান লাগিয়ে দেয়নি তো?
এটুকু বলেই আবার থেমে গিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে উঠল, যে ছেলে ভালোবেসে বিয়ে করা মেয়েটাকে এভাবে আঘাত করতে পারে সেই ছেলেই নাকি আবার মলম লাগিয়ে দিবে। আমি কি না দিবারাত্রি স্বপ্ন দেখছি। আর বলতে পারল না, ওর গলায় কথাগুলো জট পাকিয়ে আসছে, চোখে পানি টলমল করছে, যে কোনো সময় গাল বেয়ে গড়িয়ে পড়বে। সন্ধ্যায় সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে, কিছুক্ষণ হবে। চারদিকটা অন্ধকার, আর অন্ধকারের মাঝেও রাস্তার ল্যাম্পপোস্টগুলো ঠায় দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টগুলো থেকে একটা শিক্ষা নেওয়া যায়, যে নিজে অন্ধকারে থেকে অন্যকে আলোতে রাখার শিক্ষা। জেমি দুইতলা ছাদের উপর দাঁড়িয়ে এসবই পর্যবেক্ষণ করছিল। গায়ে হালকা জ্বর, গলাটাও খুসখুস করছে, মাথাটা জিম ধরে আছে। নিচে ও শাশুড়ি ওকে দেখলে এটা ওটা হুকুম দিচ্ছে। তাই সন্ধ্যা নামতে জেমি দম বন্ধ করে পরিবেশ থেকে বেরিয়ে একটু খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। দুর্বল শরীর নিয়ে সারাদিন কাদার খাটুনি খেটেছে ও। জায়ান এখনও অফিস থেকে ফিরেনি। জেমি অনেকক্ষণ একা একা ছাদে দাঁড়িয়ে থেকে নিজের জীবনের এই পরিস্থিতির জন্য চোখের জল ফেলে নিচে নেমে আসলো। ইরা বেগম গলা ছেড়ে হাঁক দিচ্ছে। জেমি ইরা বেগমের সামনে যেতে ইরা বেগম মুখ বাঁকিয়ে হুকুম দিল, আমার গলাটা একটু ব্যথা করছে, আমার জন্য একটু গরম পানি নিয়ে আসো। জেমি কেন যেন বিপরীতে প্রশ্ন করতে মন চাইল না। জেমি নিঃশব্দে রান্নাঘর থেকে গরম পানি এনে ইরা বেগমের সামনে টেবিলে রাখতে ইরা বেগম বলল, দেখছো আমার শরীরটা ভালো না, ওইখানে কেন রাখলে? আমি নিয়ে খেতে পারবো না, আমার হাতে দাও। জেমিও শাশুড়ির কথা মতো গরম পানিটাও শাশুড়ির হাতে দিতেই শাশুড়ি ইচ্ছে করে জেমির হাতে ফেলে দিল। জেমির সাথে সাথে আটকে উঠল। জেমির হাতটা জ্বলে যাচ্ছে, ওর মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে। জেমি উপায়ন্তর না পেয়ে ছুটে চলল ওয়াশরুমের দিকে। জেমিকে ছুটে যেতে দেখে ওর শাশুড়ি হাতে থাকা পান মুখে দিতে দিতে একটু জোরে বলতে লাগলো, ইচ্ছে করে এমন করলে দেখো, দেখো আমার হাতেও পড়েছে, ইস জ্বলে গেল রে। ইরা বেগম ইচ্ছে করে চেঁচাতে লাগলো। জায়ান অফিস থেকে ফিরে সদর দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে ওর মায়ের চেঁচামেচি শুনে ব্যাগটা সোফার উপর রেখে দৌড়ে মায়ের রুমে গিয়ে দেখলো ওর মা হাতে ফু দিতে দিতে চেঁচাচ্ছে। জায়ান ওর মায়ের সামনে গিয়ে হাঁটু ভেঙে বসে ওর মায়ের হাতটা ধরে বলে উঠল, কি হয়েছে মা, হাতে ব্যথা পেয়েছো নাকি? জায়ানকে পেয়ে ইরা বেগম এবার বিলাপ পেরে কাঁদতে লাগলো। জায়ান ওর মাকে এভাবে কাঁদতে দেখে একটু ভড়কে যায়। চারদিকে একবার তাকিয়ে দেখলো জেমি কোথাও নেই। জায়ান আবারও প্রশ্ন করে জায়ানের মা মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে বলল, তোর বউকে শুধু বলেছিলাম আমাকে একটু গরম পানি করে দিতে, সে মেয়ের আগে ফেটে পড়ে ইচ্ছে করে আমার হাতে গরম পানি ফেলে দিল। দেখ বাবা দেখ, আমার হাতটা জ্বলে যাচ্ছে। জায়ান ওর মার কথা শুনে একটু অবাক হলো। জায়ান জেমিকে খুব ভালো করে চিনে, জেমি কখনো এমনটা করবে এটা ভাবতেও পারছে না। আমার মাকেও অবিশ্বাস করতে পারছে না। জায়ান দ্বিধায় পড়ে আমতা আমতা করে বলে উঠল, মা তোমার কোথাও ভুল হচ্ছে, হয়তো ভুল করে পড়েছে, জেমি ইচ্ছে করে কেন ফেলতে যাবে বলো? জায়ানের মা এবার উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, জানিস বাবা, তোর বউ ফোনে কারোর সাথে কথা বলছিল ফিসফিসিয়ে, আমি দেখে ফেলে ওকে জিজ্ঞেস করছিলাম কে ফোন দিয়েছে। এটা শুনে তোর বউ তেলে বেগুনে জ্বলে আমাকে যা নয় তাই বলেই কথা শুনিয়েছে। বলে আবার হাউমাউ করে কাঁদতে লাগলো। কথাটা শুনে জায়ানের রাগে দাঁত কড়মড় করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। একবারও যাচাই করলো না কথাটা সত্যি নাকি মিথ্যে। জায়ানকে বেরিয়ে যেতে দেখে হীরা বেগম আড়ালে হাসলেন। জায়ান বেরিয়ে ড্রয়িং রুমে আসতে জেমি ওয়াশরুম থেকে বের হলো। ওর চোখে পানি টলমল করছে, জেমি হাতে ফু দিচ্ছে সমানে। জায়ান সেদিকে চোখ না দিয়ে জেমির সামনে গিয়ে জেমির গালে সজোর একটা থাপ্পড় মারতেই জেমি সিটকে সামনে থাকা চেয়ারের উপর পড়ে গেল। হঠাৎ করে এমন একটা থাপ্পড় খাওয়ায় জেমি নিজেকে সামলাতে পারেনি। থাপ্পড়ের কারণটাও অজানা। জেমি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে জায়ানকে কিছু বলতে যাবে, তার আগে জায়ান ওর হাতটা চেপে ধরতেই জেমি জোরে আহ করে উঠল। গরম পানি পড়ে সাথে সাথে ফোস্কা পড়ে গিয়েছিল। জায়ান এভাবে ধরায় ফোস্কাগুলো মুহূর্তে গলে গিয়ে এক বিষাদময় জ্বালা সৃষ্টি করলো। জেমি হাতটা ছোটানোর চেষ্টা করতে করতে বলে উঠল, আমার হাতটা ছাড়ো জায়ান, আমার লাগছে, আমি সহ্য করতে পারছি না, জায়ান প্লিজ ছেড়ে দাও। হাতের ফোস্কাগুলো গলে যাওয়ায় ব্যথা জ্বালা দ্বিগুণ হচ্ছে। জায়ান জেমির হাত এখনও চেপে ধরে আছে। জেমি কাঁদছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে। জায়ান জেমির হাত চেপে ধরে জেমিকে টানতে টানতে ইরা বেগমের রুমে নিয়ে যেতে লাগলো। জেমি কাঁদতে কাঁদতে বারবার বলছে, আমার হাতটা ছেড়ে দাও জায়ান, আমার লাগছে। জায়ান সেদিকে কান্না দিয়ে ইরা বেগমের রুমে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল জেমিকে।
জেমি হাতটা ছাড়া পেয়ে পাগলের মতো ফু দিতে লাগলো। ওর মনে হচ্ছে ওর দম এক্ষুনি আটকে যাবে। জায়ান জেমিকে ছুঁড়ে মেরেই তৎক্ষণাৎ জেমির চুলের মুঠি ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলে উঠল, তোমার সাহস হয় কি করে আমার মাকে কষ্ট দেওয়ার? কি ভেবেছ তুমি স্বামী থাকা সত্ত্বেও বাহিরে নোংরামি করে বেড়াবে আর আমার মা আমি দেখে যাব? কথাগুলো শুনে জেমির রাগ আর ঘৃণায় অদ্ভুত অনুভূতি হচ্ছে। জায়ানের প্রতি ঘৃণায় ওর মাথা নিচু হয়ে আসছে। জায়ান এতটা নিচু মন মানসিকতার হতে পারে জেমি ভাবতেও পারছে না। রাগ আর ঘৃণার কাছে জেমির হাতের ব্যথা নিছকই সামান্য মনে হচ্ছে। ইরা বেগম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দেখছে আর মনে মনে পৈশাচিক আনন্দ অনুভব করছে। জায়ান কিছু বলতে যাবে তার আগে ইরা বেগম আবারও কাঁদো কাঁদো কণ্ঠে বলা শুরু করলো, দেখ বাবা, আমার হাতটা জ্বলে যাচ্ছে, দেখ কেমন লাল হয়ে আছে। বলে নেকা কান্না কাঁদতে কাঁদতে হাতে ফু দিতে ব্যস্ত হয়ে পড়ল। জায়ান ওর মায়ের কথা শুনে পুনরায় জেমির হাতটা ধরতে জেমি হ্যাঁচকা টানে হাতটা সরিয়ে নিয়ে সজোরে একাধারে দুটা থাপ্পড় মেরে বসলো জায়ানের গালে। থাপ্পড় মেরে জায়ানের কলার ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, আমার আজ ভাবতেও নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যা আমি তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম। তোমার মতো একজন নিচু মানসিকতার মানুষকে শুধু আমি না, যে কোনো মেয়ে ঘৃণার চোখে দেখবে। তুমি স্বামী নামের কলঙ্ক। শোনো, বিশ্বাস ছাড়া সংসার ভালোবাসার সম্পর্ক কোনোটাই টিকে না, হোক না অনেক জোরদার সম্পর্ক। তুমি আমার ভালোবাসা ডিজার্ভ করো না, করতে পারো না। তোমার মতো একজন মানুষ শুধু ঘৃণা ডিজার্ভ করে। সত্যি আর মিথ্যে যে পুরুষ যাচাই না করে স্ত্রীর গায়ে পশুর মতো অত্যাচার করে সে পুরুষ নামের কলঙ্ক। এতদিন জেমির ভালোবাসা দেখেছ, আজ থেকে ঘৃণা দেখবে। আমি বেঁচে থাকতে এই জীবনে কোনো দিন তোমাকে ক্ষমা করব না জায়ান, কোনো দিনও না। কথাগুলো বলার সময় জেমির গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। জেমির এই মুহূর্তে কষ্ট হচ্ছে, ঘৃণা ঘটছে জায়ানের প্রতি আর ওর শাশুড়ির প্রতি। জেমি কথাগুলো বলায় জায়ানের রাগে কপালের রগ ফুলে উঠেছিল, চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। জেমির শাশুড়িও রাগী চাহনি নিক্ষেপ করে আছে ওর দিকে। জেমি কথাগুলো বলেই দরজার দিকে এক পা দিয়ে আবার থেমে গেল। ঘুরে দাঁড়িয়ে ওর শাশুড়ির সামনে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনার মতো কিছু শাশুড়ি নামক জঘন্য মানুষের জন্য মায়ের মতো শাশুড়িদের নাম খারাপ হয়, আর আপনার ছেলের মতো কিছু ছেলেদের জন্য মেয়েরা নির্ভয়ে ভালোবেসে গজ ছাড়তে পেরে ওঠে না। ভালোবাসার থেকে মানুষের বিশ্বাস উঠে যায়। এ কয়েকদিন আমি সবটা মুখ বুজে মেনে নিছি বলে ভাববেন না আমি প্রতিবাদ করতে জানি না। বলে জেমি হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। জায়ান রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে ঠায় দাঁড়িয়ে আছে। জেমি বেরিয়ে যেতে ইরা বেগম রাগে গজগজ করে চিৎকার করে বলে উঠল, দেখলি জায়ান বাবা, দেখলি এ মেয়ের কি তেজ, আমাদের কিভাবে শাসিয়ে গেল। একদিন তোর বউয়ের জন্য আমাকে গজ ছাড়া হতে হবে দেখিস। বলে নেকা কান্না করতে লাগলো। জায়ানা সহ্য করতে না পেরে রাগে বেরিয়ে গেল বাড়ি থেকে। ফাটল ধরিয়ে দিয়েছি, এখন এই তোমাকে তোমার আসল চালটাই দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তুমি বাংলাদেশে ব্যাক করো। ইরা বেগম খুশিতে গদগদ হয়ে কথাটা বলতেই ফোনের ওপাশে থাকা মেয়েটা উচ্চস্বরে হাসিতে মেতে উঠল। মেয়েটা হাসতে হাসতে বলল, থ্যাংক ইউ মামনি, তুমি শুধু আমার পাশে থেকো তাহলেই হবে। আমি ফিরছি খুব যত দ্রুত সম্ভব। তুমি তোমার কাজ চালিয়ে যাও। বলে মেয়েটা খুশি মনে ফোনটা কেটে হা হা করে হেসে উঠল। হাসতে হাসতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, জায়ানকে পেয়ে গেলে তোমাকেও আমার রাস্তা থেকে সরাতে বেশিক্ষণ লাগবে না মামনি। বলে আবারও হেসে উঠল মেয়েটা। প্রায় 1 ঘন্টা যাবৎ জেমি ভিজে শরীরে ওয়াশরুমের দেওয়াল ঘেঁষে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। জায়ানের এই নোংরা আচরণগুলো জায়ানের প্রতি ওর ভালোবাসা মুহূর্তেই মরে গেছে। এই জায়ানকে তো ভালোবাসিনি। জেমি অনেকক্ষণ ভিজে শরীরে থাকা ওর মাথাটা বার হয়ে আসছে। চোখ দুটোও খোলা রাখতে কষ্ট হচ্ছে। হাতের ব্যথায় হাতটা ফুলে উঠেছে। যে মেয়েটার গায়ে ছোট একটু আঁচড় লাগলে মেয়েটা সারা বাড়ি মাথায় তুলত, আজ সেই মেয়েটার শরীরে আজ আঘাতের চিহ্নে ভরপুর। ভাবতে জেমি ঢুকরে কেঁদে উঠল। হাতের পোড়া স্থানটা অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখায় বরফ হয়ে আছে, কিন্তু এখনও জ্বলছে। জেমি একবার হাতের দিকে চোখ দিয়ে আবারও অসহায়ের মতো কেঁদে উঠল। শরীরটা আর সায় দিচ্ছে না ওর। আর কিছুক্ষণ থাকলে যে ও জ্ঞান হারাবে সেটাও খুব ভালো করে বুঝতে পারছে। নিজেকে সামলে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পুরো রুম খুঁজে একটাও ওষুধ না পেয়ে হতাশ হয়ে হাতে একটা পাতলা নরম কাপড় ভিজিয়ে পেঁচিয়ে শুয়ে পড়ল। এখন একটা ঘুম না দিলে ও দাঁড়ানোর মতো শক্তি থাকবে না। ঘুমের মধ্যে জেমির মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়তে জেমির ঘুমটা ভেঙে গেল।
শরীর অনেক দুর্বল থাকায় ওর চোখ খুলতে ইচ্ছে করছে না। হঠাৎ করে জেমির কপালে কেউ ঠোঁট ছোঁয়াতেই জেমি অনিচ্ছা সত্ত্বেও ভয় পেয়ে লাফিয়ে উঠল। অন্ধকার রুমে জেমি ঠিক বুঝতে পারছেন ওর সামনে কে আছে। জেমি বিছানা হাতড়ে ওর ফোনটা বের করে টর্চ অন করলো। ঘড়ির দিকে নজর দিতেই দেখলো 12:10 জেমির টর্চটা সামনে ধরতে জায়ানের চেহারাটা দেখতে পেয়েই জেমির শরীরের শীতল রক্তগুলো মুহূর্তে গরম হতে লাগলো। জেমির আগে কণ্ঠে বলে উঠল, আমার শরীর ছোঁয়ার মতো অধিকার এখন তোমার নেই। সে অধিকার তুমি হারিয়ে ফেলেছো জায়ান। তাই আমার কাছাকাছি আসার চেষ্টা করলে খুব খারাপ হবে। আজ থেকে তোমার মতো একটা নোংরা মানসিকতার লোকের সাথে থাকা আমার পক্ষে পসিবল না। বলে জেমি খাটে থেকে নামার জন্য পা দিতেই জায়ান জেমিকে জোর করে বিছানার সাথে চেপে ধরে রাগে কণ্ঠে বলল, কি ভেবেছ তুমি আমার কাছ থেকে দূরে যেতে চাইবে আর আমি যেতে দিব? কখনোই না। তুমি আমার আর আমারই থাকবে। তোমাকে ভালোবাসি। জেমি নিজেকে ছাড়াতে ছাড়াতে জোরে বলে উঠল, তোমার মতো লোকের মুখে ভালোবাসি শব্দটা মানায় না। আমি তোমাকে ঘৃণা করি। ছাড়ো আমাকে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। জেমির কথা শুনে জায়ান আরও জোরে চেপে ধরল জেমিকে। জেমি আপ্রাণ চেষ্টা করছে জায়ানের থেকে নিজেকে ছাড়ানোর। জেমির শরীর অনেকটা দুর্বল থাকায় জায়ানের শক্তির সাথে পেরে উঠছে না। জায়ানের প্রত্যেকটা ছোঁয়ায় জেমির কাছে বিষাক্ত মনে হচ্ছে। জেমি নিজেকে ছাড়াতে না পেরে চিৎকার করে বলে উঠল, আমাকে ছেড়ে দাও জায়ান। তোমার ছোঁয়ায় আমার ঘৃণা লাগছে। ছাড়ো আমাকে প্লিজ। আমাকে ছেড়ে দাও। আমার বিষাক্ত লাগছে তোমার ছোঁয়া। কাল রাতে জায়ান জেমির উপর জোর করে নিজের পুরুষত্ব দেখিয়েছে। জেমির অনিচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি। জেমির বুক ফেটে কান্না আসছে। ও কখনো ভাবতেও পারেনি জায়ান ওর সাথে এতটা নোংরামি করবে। কাল রাতে জায়ান নোংরামি শেষ পর্যায়ে চলে গিয়েছে। কোনো নারীর অনিচ্ছা থাকা সত্ত্বেও যে পুরুষ জোর করে পুরুষত্ব খাটায়, সে কখনো পুরুষই হতে পারে না, হোক সে নারী তার বউ। জেমি বোর হওয়ার সাথে সাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে জায়ানকে বিছানার উপর মাথা ধরে বসতে থাকতে দেখে ওর গা রাগে জ্বলে উঠল। জেমিকে বের হতে দেখে জায়ান উঠে দাঁড়িয়ে জেমির সামনে গিয়ে দাঁড়ালো। জায়ানকে দেখে জেমি পাশ কাটিয়ে চলে আসার জন্য পা বাড়াতেই জায়ান ওর হাতটা টেনে ধরতে জেমি একটানে হাতটা ছাড়িয়ে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। জায়ান রেগে গিয়ে জেমিকে দরজার সাথে চেপে ধরল। তারপর জেমির গাল চেপে ধরে বলল, আমি তোমার স্বামী। তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। তাহলে এমন করছো কেন? জেমির জায়ানের হাতটা ছোটানোর চেষ্টা করতে করতে বলল, স্বামী? হাস্যকর। স্বামী শব্দটা তোমার মুখে মানায় না জায়ান। খুব শীঘ্রই তোমার জীবন থেকে অনেক দূরে আমি চলে যাব। আর সেদিন তুমি বুঝবে তুমি কতটা অন্যায় করেছ। বলে শরীরের সমস্ত জোর দিয়ে জায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে বাহিরে বেরিয়ে গেল জেমি। এখন আর ও চোখের পানি জমে না। ভিতরে শুধু রাগ, ক্ষোভ আর ঘৃণা জন্মে হয়েছে। ভালোবাসাটা ছাপা পড়ে আছে এসবের আড়ালে। জায়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ওর কানে জেমির বলে যাওয়া কথাগুলো বাড়ছে। রাগে চোখ দুটো লাল হয়ে গেল। মুহূর্তে হাত মুষ্টিবদ্ধ করে সজোরে দেওয়ালে ঘুষি মেরে বসলো। তারপর চিৎকার করে বলতে শুরু করলো, আমাকে ঠকানোর শাস্তি যতদিন না তুমি পাচ্ছ, ততদিন অবধি আমার থেকে তোমাকে কেউ দূরে রাখতে পারবে না, কেউ না। বলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজকে কি রান্নাবান্না কিছু হবে না? আমি কি না খেয়ে থাকবো? ইরা বেগম রান্নাঘরের দরজায় এসে কথাটা বলতে জেমি সাথে সাথে শান্ত কণ্ঠে জবাব দিল, আজ থেকে আমি আপনাদের জন্য কোনো রান্না করব না। আপনার জন্য এতই ক্ষুধা লাগে নিজেরটা নিজে বানিয়ে খাবেন। জেমির এমন কথা শুনে ইরা বেগম সাপের মতো ফুঁস করে উঠল রাগে। চোখ দুটো বড় বড় করে জেমির দিকে রাগের চাহনি নিক্ষেপ করে এক প্রকার চেঁচিয়ে বলে উঠল, তোমার সাহস তো কম না মেয়ে? তুমি আমার মুখের উপর এসব কথা বলছ? আজ জায়ান বাড়িতে আসুক, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলল। ইরা বেগমের কথা শুনে জেমি একটু শব্দ করে হাসল। তারপর ইরা বেগমের সামনে এসে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতেই বলল, আপনার মতো শাশুড়ির কাছ থেকে এই কথাই আশা করা যায়। আচ্ছা মা, আপনার কি লজ্জা করে না? নিজের হাতে নিজের ছেলের সংসার ভাঙতে চাচ্ছেন, সংসারের আগুন লাগাচ্ছেন। কেন করছেন মা? আমাদের একটু শান্তিতে সংসার করতে দিচ্ছেন না কেন মা? বাবা মা ছেড়ে আপনাদের ভরসায় আপনাদের কাছে এসেছিলাম। তার পরিবর্তে এমন পুরস্কার পাবো আমি ভাবতেও পারিনি। আপনারও একটা মেয়ে আছে। ওর সাথে যদি আজ ওর শাশুড়ি এমন করতো আপনি কি সহ্য করতে পারতেন? জেমি কথাটা বলতে দেরি হলো, ওর থাপ্পড় পড়তে দেরি হলো না। ইরা বেগম সজোরে জেমির গালে থাপ্পড় দিয়ে জেমির চুলে মুঠি ধরে বলতে লাগলো, কতদিন বলেছি আমার মেয়ের সাথে তোমার তুলনা দিবে না।
তোমার মতো যেসব নোংরা মেয়েরা স্বামী থাকতেও বাহিরে নোংরামি করে বেড়ায়, সেসব মেয়েরা স্বামী সংসার পাওয়ার যোগ্য না। আজ জায়ান আসুক, তোমার একদিন কি আমার একদিন দেখো। বলে জেমিকে ধাক্কা দিয়ে ফেলে হনহন করে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। জেমি এখন কাঁদছে না, ওর ব্যথাও লাগছে না, ওর মনে হচ্ছে ও অনুভূতিহীন হয়ে গেছে। জেমি নিঃশব্দে রান্নাঘর ত্যাগ করলো। আজও কারোর জন্য রান্না করবে না, এতে যা হওয়ার হবে। ও প্রতিজ্ঞা করে নিয়েছে আর কোনো অত্যাচার মুখ বুজে সহ্য করবে না। জেমি শক্ত মুখ করে নিজের রুমে চলে আসলো। আজ জেমি সত্যি সত্যি রান্না করেনি। এদিকে ইরা বেগমের পেটে ক্ষুধায় পেটে ইফতুর লাফাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখনও পেটে কিছু পড়েনি। সকালে চাটা অবধি দেয়নি। কয়েকবার রান্নাঘরে গিয়েও ফিরে এসেছেন, কারণ রান্নাঘরের কোনো কিছুই সে খুঁজে পায় না। জেমিকে জিজ্ঞেস করলে জেমি শটান জবাব দিয়ে দিয়েছে, জানি না, নিজে খুঁজে নেন। বিরক্ত হয়ে আর রান্নাঘরে ঢুকেননি। বিছানায় শুয়ে ক্ষুধায় এপাশ ওপাশ করছে ইরা বেগম। এবার আর থাকতে না পেরে বিছানায় উঠে বসে পড়ে পেটে হাত দিয়ে বলতে লাগলো, এমন অসভ্য মেয়ে আমি জীবনেও দেখিনি। আজ জায়ান আসুক, আজকে বাড়ি থেকে বিদায় করবে এই মেয়েকে, কিন্তু এখন কি খাবো আমি। বলে রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলো জেমি ডাইনিং টেবিলে আরাম করে বসে খাচ্ছে। জেমিকে খেতে দেখে ইরা বেগম রাগে ফেটে পড়ে চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে না খাইয়ে রেখে এখানে তুমি আরাম করে বসে খাচ্ছ? এই তোমার লজ্জা করে না? বাসায় একটা বয়স্ক লোক না খেয়ে আসে, আর তুমি খাচ্ছ। বাবা মাকে আদব কায়দা শেখায় নাই কিছু? কি করে বড়দের সম্মান করতে হয় জানো না? জেমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, বয়স্ক আর সম্মান? হাসালেন। সম্মান জিনিসটা আদায় করে নিতে হয়, আর আপনাকে সম্মান তো দূরের কথা, আপনার প্রতি আমার ঘৃণা হয়। মা বলতেও লজ্জা করে। মা শব্দটার মতো সম্মানের শব্দটা আপনার জন্য না। ইরা বেগম রাগে জেমির মুখের সামনে থেকে খাবারটা সরে ফেলে দিয়ে হনহন করে রুমে চলে গেল। জেমিও কিছু বলল না। রাতে জায়ান বাসায় ফিরতে ইরা বেগম রান্না করে বাসালেন। জায়ানের কাছে সবটা বলে জেমিকে রুমে থেকে টানতে টানতে এনে জায়ানের সামনে ফেলল। জেমির মধ্যে আজ কোনো প্রতিক্রিয়া দেখতে পারছে না জায়ান। জেমি একবারও জায়ানের দিকে চোখ তুলে তাকাচ্ছে না। জায়ান জেমির চোখে স্পষ্ট ঘৃণা দেখতে পারছে। আজ জেমিকে শান্ত মনে হচ্ছে। জায়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, বড়দের সম্মান দিতে শিখো নাই বোধ হয়। বয়স্ক একটা মানুষকে সারাদিন অভুক্ত রেখে নিজে খেয়েছ, এটা কোন ধরনের অসভ্যতা? জায়ানের প্রশ্নে জেমি উত্তর দিল, সম্মান শব্দটা তোমার মুখে বানায় না। মনে করো তোমার থেকে এসব শিখেছি। যে নিজের বউকে সম্মান দেয় না, সে লোকের মাকে আমি কোনো সম্মান কেন দিব? জেমির কথা শুনে জায়ান ওর দিকে রাগে চাহনি নিক্ষেপ করল। ইরা বেগম জেমির কথা শুনে জায়ানকে উদ্দেশ্য করে ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলল, দেখেছিস বাবা, দেখেছিস? মুখের উপর কথা বলে, কি মেয়ে বিয়ে করে এনেছিস, দেখেছিস তুই? জেমি কিছু না বলে ওদের সাইড কাটিয়ে চলে গেল। জায়ানও আজ কিছু না বলে নিঃশব্দে উঠে গেল নিজের রুমে। ইরা বেগম কেন জানি শান্তি পেলেন না জায়ানের চুপ থাকায়। জায়ান ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই শুনতে পেল জেমির ফোনটা বাজছে। জায়ান এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিতে দেখলো আননোন নাম্বার। জায়ান ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশে ছেলের কণ্ঠ থেকে বলে উঠল, কাল একবার দেখা করতে পারবে? তোমার সাথে আমার অনেক কথা জমে আছে। জায়ানের এই মুহূর্তে কপালের রগটা ফুটে উঠেছে। ঠোঁট দুটো রাগে কাঁপছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। জেমি রুমে ঢুকতে জায়ান জেমিকে দেখে রেগে গেল। ফোনটা মেঝেতে এক আষাঢ়ে চূর্ণ বিছন্ন হয়ে গেল। জেমি জায়ানের ভয়ঙ্কর রূপ দেখে কিছুটা ভয় পেল। হঠাৎ জায়ানের এতটা রেগে যাওয়ার কারণ খুঁজে পেল না ও। জায়ান ফোনটা ছুঁড়ে মেরে জেমির সামনে গিয়ে জেমিকে সজোরে একটা থাপ্পড় মারতে জেমি ছিটকে ড্রেসিং টেবিলের উপরে পড়ে যেতেই ড্রেসিং টেবিলের কাঁচটা ভেঙে গেল। আর সেখান থেকে এক টুকরা কাঁচ জেমির হাতে ঢুকে যেতেই জেমি চিৎকার করে উঠল। জায়ান সেদিকে চোখ না দিয়ে পুনরায় জেমিকে সরিয়ে এনে দ্বিতীয়বার আবার থাপ্পড় মারল। পোড়া আর কেটে যাওয়ায় যন্ত্রণায় জেমি কাতরাচ্ছে। হাতে তালু দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। পরপর দুইটা থাপ্পড় খেয়ে মেঝেতে পড়ে ছটফট করছে ব্যথায়। ওর সামনে জায়ান রাগের চেহারা নিয়ে খাটের উপর বসে আছে। জেমি যন্ত্রণায় ছটফট করে কাঁদছে। সেদিকে ওর কোনো হুঁশ নেই। ওর কানে বারবার এই ছেলেটার কণ্ঠস্বর বাড়ছে। জেমি হাউমাউ করে কাঁদছে। জেমির চোখগুলো বারবার বন্ধ হয়ে আসছে। শরীর দুর্বলে এতটা ব্যথা কারো পক্ষে সহ্য করা সম্ভব না। যন্ত্রণায় ছটফট করতে করতে জেমি জ্ঞান হারালো। জেমিকে শান্ত হতে দেখে জায়ানের হুঁশ ফিরল। ওর মনে হলো ওর দেহে প্রাণ ফিরে আসছে। এতক্ষণ হোক কোন দুনিয়ায় ছিল
ও জানা নেই। জায়ান চারদিকে একবার চোখ বুলিয়ে দেখল, ঘরের সারা মেঝেতে রক্ত দিয়ে মাখামাখি। জায়ান মুহূর্তে জেমির কাছে দৌড়ে গিয়ে হাঁটু ভেঙে বসে জেমির মাথাটা কোলে নিয়ে দেখল জেমির জ্ঞান নেই। জায়ানের চোখটা জেমির হাতের দিকে যেতে জায়ানের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। পুড়ে যাওয়া হাতের তালুতে কাঁচ ঢুকে আছে, সেখান থেকে গল গল করে রক্ত পড়ছে। হাতটা দেখতে এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে। জায়ান দেখে আঁতকে উঠল। জায়ান জেমিকে কোলে তুলে খাটে নিয়ে শুইয়ে দিয়ে ডাক্তারকে ফোন দিল। জেমির এই অবস্থা দেখে ওর নিজের উপর ভীষণ রাগ উঠেছে। আবার ছেলেটার কথা মনে উঠতে জেমির উপর রাগে মাথা ফেটে যাচ্ছে। জেমি ওকে ঠকাচ্ছে ভাবতেই ওর রাগ বেড়ে চলছে। ডাক্তার আসার আগে জায়ান রুমটা তড়িঘড়ি করে পরিষ্কার করে নিল। ডাক্তার এসে জেমির হাতটা ব্যান্ডেজ করে দিয়ে ওষুধ দিয়ে গেল। জায়ান জেমির পাশে বসে আর হাতটা আঁকড়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে কেন ঠকাচ্ছ? তুমি নিজেও জানো না তোমার সাথে ঠিক কি হবে। এর থেকেও ভয়ঙ্কর শাস্তি হবে তোমার, ভয়ঙ্কর। বলের আগে হনহন করে বেরিয়ে গেল। জেমির জ্ঞান ফিরতেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলো। সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে আছে। চোখ খুলে চারদিকে তাকাতেই নিজেকে খাটের উপর আবিষ্কার করলো। জায়ানের আঘাতের কথা আর হাতের যন্ত্রণার কথা মনে পড়তেই জেমি লাফিয়ে উঠে বসে পড়ল। হাতের দিকে নজর দিতেই দেখলো হাতটা ব্যান্ডেজ করা। মুখ দিয়ে নিজের অজান্তে বেরিয়ে এলো জেমির, ব্যান্ডেজ কে করলো? আর আমি এখানেই বা কী করে এলাম? আমার কিছু মনে পড়ছে না কেন? বলে মাথাটা চেপে ধরল। মাথাটা প্রচণ্ড ভারী মনে হচ্ছে ওর। চারদিকে চোখ বুলিয়েও জায়ানকে কোথাও দেখতে পেল না। বাড়িটা ওর কাছে নিস্তব্ধ লাগছে। ইরা বেগম কি বাড়িতে নেই? জেমি ঘড়ির দিকে নজর দিতে দেখলো সন্ধ্যা 7:30 বাজে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা মনে করতে জেমি আঁতকে উঠল ভয়ে। জায়ানের পশুর মতো আচরণ, জায়ানের প্রতি ঘৃণা ওর বেড়েই যাচ্ছে। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ কানে আসতে জেমি দুর্বল শরীর নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে একটা অপরিচিত মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে জেমি। মেয়েটা জেমিকে দেখে একটু মুচকি হেসে এসে জেমিকে হুট করে জড়িয়ে ধরতেই জেমি ব্যাপাসাকা খেয়ে গেল। জেমিকে জড়িয়ে ধরে মেয়েটা হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, হে বাবিপু, কেমন আছো? জেমি কি বলবে খুঁজে না পেয়ে সোজা প্রশ্ন করলো, তোমাকে ঠিক চিনতে পারলাম না, কে তুমি? মেয়েটা একটু হেসে জবাব দিল, আমি মায়া, সম্পর্কে তোমার ননদ, জায়ানের খালাতো বোন। অবশ্য আমাকে চেনার কথাও না, তোমাদের বিয়েতে আমি আসতে পারিনি। আজই বাংলাদেশে ব্যাক করেছি, আর এসে সোজা তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছি। মায়ের জবাবে জেমি সৌজন্যতার খাতিরে একটু হাসার চেষ্টা করলো। কেন যেন মেয়েটাকে ওর ভালো লাগছে না। দেখে মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে ওর মধ্যে। হঠাৎ করে ইরা বেগম মেয়েটার পিছন থেকে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, সরো দেখি তাড়াতাড়ি। এত বড়টা সুটকেস কি টাইনে আনা যায়? আবার এত কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠাইলাম, আমার দম বের হইতেছে। সরো, আমার ভিতরে ঢুকতে দাও। ইরা বেগমের কথা শুনে মায়া নিজেই ফিসফিসিয়ে বলল, এ তো কিছুই না, তোমার কপালে আরও দুঃখ আছে খালামণি। মায়া বিড়বিড় করে কিছু বলতে জেমি অবাক চোখে একবার মায়ার দিকে তাকালো। দেখলো মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। জেমি একবার ইরা বেগমের দিকে তাকালো। সত্যি অনেক বড় একটা লাগেজ হাতে। জেমি বুঝতে না পেরে প্রশ্ন করে উঠল, এত বড় একটা লাগেজ নিয়ে আপনি কি করছেন? জেমির প্রশ্ন শুনে ইরা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলল, সেই কৈফিয়ত কি আমি তোমারই দেবো? সরো সামনে থেকে। বলে জেমিকে সাইড কাটিয়ে ভিতরে চলে গেলেন। মায়া জেমির হাতটা ধরতে জেমি আহা করে উঠল। মায়া একটু ব্রু কুচকে জেমির হাতের দিকে নজর দিতে দেখল জেমির হাতটা ব্যান্ডেজ করা। মায়া মনে মনে একটা পৈশাচিক হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, তোমাকে খুব দ্রুত আমার আর জায়ানের জীবন থেকে আউট করব, মাই ডিয়ার বাইফু। বলে একটু হাসল। মেয়েটাকে আনমনে হাসতে দেখে জেমির কেন যেন সন্দেহ হলো। মায়া কিছু না বলে ভিতরে ঢুকে গেল। জেমিরও কেন যেন ইচ্ছে হলো না তার নিঃশব্দে ভিতরে চলে যায়। কেন যেন ওর মনে হচ্ছে আবার নতুন কোনো ঝড় আসবে। সে ঝড়ের কি নাম হবে? ঘড়ির কাঁটা 11টা সুই সুই। জেমি আনমনে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও জীবনটা কীভাবে এলোমেলো হয়ে গেল সেটা ভাবছে। আজকে সন্ধ্যা থেকে কয়েকবার মায়া ওর রুমে এসে নিজে নিজে বকবক করে চলে গেছে। জেমির কেন যেন এই মেয়েটাকে সন্দেহ হচ্ছে। আবার সাথে অবাকও হয়েছে, একটা বয়স্ক মহিলাকে দিয়ে অত বড় একটা লাগেজ এতটা রাস্তা আনালো। জায়ান এখনও বাসায় ফেরেনি। জেমি এসবে ভাবছিল আর হঠাৎ করে পিছন থেকে কেউ একটা হাত ওর কাঁধে রাখতেই জেমি হকচকিয়ে উঠে পিছন ফিরে তাকাতেই জায়ানকে দেখতে পেল। জায়ানকে দেখে জেমি পিছনে ফিরে রাগী কণ্ঠে বলে উঠল, খবরদার,
কালকের মতো আজকে আমার কাছে আসার চেষ্টা করো না, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। জায়ান জেমির কথা শুনে শান্ত কণ্ঠে জেমির দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি তোমাকে ট্রাস্ট করলে তোমার ঘৃণা লাগে তাই না? অন্য একজন ট্রাস্ট করলে বুঝি খুব ভালো লাগে? জায়ানের কথা শুনে জেমির শরীরের সমস্ত অঙ্গ পতঙ্গ জ্বলে উঠল রাগে। জায়ান জেমির সামনে গিয়ে জেমির গালে হাত দেওয়ার আগেই জেমি জায়ানকে ধাক্কা মেরে দূরে ফেলে দিল। জায়ানকে ধাক্কা দিয়ে জেমি রুমে এসে পড়ল। একটা বালিশ নিয়ে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই জায়ান পিছন থেকে এসে জেমির চুলের মুঠেই খাবলে ধরল। জেমি ব্যথায় আহ করে ওঠে। জায়ান জেমিকে নিজের দিকে পেরিয়ে রাগী কণ্ঠে বলল, তোমার শরীরের উপর আমার অধিকার, প্রতি রাতে তোমাকে ভোগ করার অধিকার আমার আছে। জায়ানের কথা শুনে জেমি নিজের সমস্ত শক্তি দিয়ে জায়ানের কাছ থেকে ছাড়িয়ে পায়ে জুতো খুলে সোজা জায়ানের গালে জুতোর বাড়ি বসিয়ে দিল। জেমির অহেতুক কাণ্ডে জায়ান সাথে সাথে জেমির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। জায়ান জেমিকে কিছু বলার জন্য এগিয়ে যেতেই জেমি জায়ানের হাতটা মুচড়ে ধরে রাগে কণ্ঠে বলে উঠল, নারীকে ভোগপণ্য হিসাবে দেখো তাই না? তোমার মতো জঘন্য মানসিকতার মানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। কি ভেবেছিলে আমাকে যেমন খুশি তেমনভাবে পশুর মতো অত্যাচার করবে, আর আমি সবটা মুখ বুজে মেনে নিব? আজ একটা কথা কান খুলে শুনে রাখো, নারী সস্তা না। যে নারী অল্প আঘাতে কান্না করে ভাসিয়ে দিতে পারে, সে নারী হাজার আঘাতেও কঠোরের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে ঠাই। যে নারী পরিস্থিতি বুঝে অনেক অত্যাচার মুখ বুঝে মেনে নেয়, সেই নারী যখন সব সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই নারীকে সস্তা মনে করো না। আজ থেকে প্রত্যেকটা অন্যায়ের শাস্তি আমি তোমাকে গুনে গুনে দিব। মানি না তোমাকে স্বামী হিসাবে, তাই আমার অথবা আমার শরীরের উপর কোনো অধিকার তোমার নেই। মাইন্ড ইট। বলে জায়ানকে ধাক্কা মেরে ফেলে জেমি রুম ত্যাগ করল। হাতের ক্ষতটার ব্যথা ক্রমশ বেড়ে যাচ্ছে জেমির। হাতের পোড়া জায়গার উপরে চামড়া উঠে যাচ্ছে। জেমি বেঁচেতে বসে বিছানার চাদরটা খামছে ধরে শান্ত হয়ে বসে আছে। ওর শরীর কাঁপছে রাগে। চোখ থেকে নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিন্তু এই জল কষ্টের না, এই জল রাগ ক্ষোভ সংমিশ্রণে। জেমি শান্ত হয়ে ভাবছে, জায়ানের যখন হাত মুচড়ে ধরল তখন জায়ান চাইলে জেমিকে ছিটকে ফেলে দিতে পারত, কিন্তু দিল না কেন? জেমি হুট করে দাঁড়িয়ে গিয়ে চোখের পানিগুলো দুহাতে মুছে নিয়ে নিজে নিজেই বলে উঠল, কেন আমি কাঁদছি? কেন চোখ থেকে পানি পড়ছে? আজ থেকে আমি আর কাঁদবো না। আমার প্রতি করা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি পাবে ইরা বেগম আর জায়ান। শুধুমাত্র নিজেকে দুর্বল ভেবে অনেক অন্যায় সহ্য করেছি। আমি ভুল করেছি, আর একটাও ভুল করব না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। আমি তো কোনো দোষ করিনি, তাহলে শাস্তি কেন পাবো? শাস্তি পাবে তো তারা যারা আমার সাথে প্রতিনিয়ত অন্যায় করে চলেছে। আজ থেকে অন্যরকম জেমিকে দেখবে সবাই, যে থাকবে মানসিকভাবে স্ট্রং, প্রতিবাদী, যার থাকবে না মায়া অনুভূতি, যার মনে থাকবে না ভালোবাসা। নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলাম। বলে ছাদের দিকে পা বাড়ালো। এই মুহূর্তে বাড়িটা ওর কাছে নরক মনে হচ্ছে। মাইন্ড ফ্রেশ করতে তাই ছাদের দিকে হাঁটা শুরু করলো। জায়ান খাটের উপর মাথার চুল খুবলে বসে আছে শান্ত হয়ে। মাথার যন্ত্রণা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। মাথায় এত যন্ত্রণা কেন হচ্ছে? বিগত কয়েকদিন ধরে মাথার যন্ত্রণা ওর বাড়ছে। জায়ানের অহেতুক মাথা ব্যথার কারণ খুঁজে পাচ্ছে না। জায়ানের যখন মাথা ব্যথা উঠে তখন ওর কাছে সব কিছু বিষাক্ত লাগে। জায়ান মাথাটা চেপে ধরে বিছানায় শুয়ে পড়ল। মাথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো। জায়ান নিজেও বুঝতে পারছে না ওর এতটা কেন কষ্ট হচ্ছে। জায়ান মাথা চেপে বালিশে মাথা রাখতে নিজে নিজে বলে উঠল, এতটা ব্যথা কেন হচ্ছে হঠাৎ? হয়তো বেশি চিৎকার চেঁচামেচি করায়, একটু ঘুমানো প্রয়োজন। বলে আস্তে আস্তে চোখ বন্ধ করে নিল। মায়া ইরা বেগমের রুমে পায়চারি করছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ও কিছু নিয়ে চিন্তিত। মায়ের সামনে ইরা বেগম খাটের উপর বসে বসে পান চিবাচ্ছেন। মায়াকে এমন করে পায়চারি করতে দেখে ইরা বেগম মুখ ভর্তি পান চিবোতে চিবোতে বলেন, আহ মায়া মামনি, এত রাতে এমন করে পায়চারি কেন করছো? নিজের রুমে গিয়ে ঘুমাও। সকাল হলে কিছু একটা ভেবে নিও। অনেক রাত হয়েছে, আমি বরং ঘুমাই। তুমি নিজের রুমে যাও। তোমাকে এই রুমে এই সময় জায়ান ভাই মেয়েটা দেখে নিলে সন্দেহ করবে। ইরা বেগমের কথা শুনে মায়া পায়চারি বন্ধ করিয়ে দিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, তোমার মোটা মাথায় এসব ঢুকবে না মামনি। তুমি তো সারাদিন মুখ ভর্তি পান চিপাতেই ব্যস্ত থাকো। তুমি কি করে আমার মনের অবস্থা বুঝবে? মায়ার এমন কথা শুনে ইরা বেগম চোখ বড় বড় করে মায়ার দিকে তাকালো।
যে মেয়েটার জন্য সে এত কিছু করছে আর সেই মেয়েটা তাকে এইভাবে কথা শোনাচ্ছে, এটা ইরা বেগম মানতে পারছেন না। ইরা বেগমকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে মায়া ইরা বেগমের সামনের সোফায় বসে পায়ের উপর পা তুলে আদর স্বরে বলে উঠল, আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে আসো তো মামনি। মায়ের কথা শুনে ইরা বেগম মনে হয় আকাশ থেকে পড়ল। এত রাতে মায়া ইরা বেগমকে কফি বানানোর জন্য আদেশ করছে ভাবতে ইরা বেগম জোরালো কণ্ঠে বলে উঠল, আমি আমি এত রাতে তোমার জন্য কফি করে আনবো? তুমি কি বলছো এসব মায়া মামনি? ইরা বেগমের কথা শুনে মায়ের মুখের মধ্যে বিরক্তির চিহ্ন স্পষ্ট ফুটে উঠল। মায়া ঝাঁঝালো কণ্ঠে পাল্টা উত্তর দিল, এই রুমে যেহেতু তুমি আসো সেহেতু তোমাকেই বলেছি, তাই না? সো ননসেন্স কোশ্চেন করে আমার মাথাটা গরম করো না। যাও এক্ষুনি আমার জন্য কপি করে নিয়ে আসো। আমার আদেশ মানতে তুমি বাধ্য। ভুলে যেও না এই বাড়িটা আমার। বলে মায়া মোবাইলের মধ্যে মনোযোগ দিল। ইরা বেগম আহত চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। বাধ্য হয়ে উঠতে হলো ইরা বেগমকে। মায়ের মুখের উপর কোনো কথা বলার সাহস হলো না। ইরা বেগমকে বেরিয়ে যেতে দেখে মায়া বাঁকা হেসে বলল, তুমি এতটা বোকা কেন মামনি? কি ভেবেছ যে মেয়ের উপর তুমি যেমন ছুরি ঘুরিয়েছ আমার উপরও তেমন করবে? বলে শব্দ করে হাসল মায়া। তারপর হাসতে হাসতে বলে উঠল, মায়া এত কাঁচা খেলোয়াড় না মাই ডিয়ার মামনি। জায়ানের জীবন থেকে জেমিকে সরানোর পর তোমাকেও আমাদের জীবন থেকে আউট করে দিব, ছুঁড়ে ফেলে দিব রাস্তায়। আর জেমি কাল সকালে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এমন সারপ্রাইজ যে তুমি ভেঙে যেতে বাধ্য হবে, চমকে উঠবে নিজের অজান্তেই। সব শেষে তোমার জন্য কি ওয়েট করছে তুমি নিজেও জানো না। বলে মায়া একা একাই হাসতে লাগলো। ওর খুশিতে যেন বাদ মানছে না। দীর্ঘ 4 বছর পর ও চাওয়া পূর্ণ হতে যাচ্ছে। ইরা বেগম রান্নাঘরে এসে রাগে ফেটে পড়ল। রাগে গা জ্বলে উঠল তার। রাগে ফুসফুস করতে করতে বলতে লাগলো, আমাকে হুকুম দেওয়া? এই ইরাকে হুকুম দেওয়া? তোকে তো আমি মেয়ে, আমি 2 দিনে ফিসিয়ে দিব। একবার শুধু জায়ানের সাথে বিয়েটা হোক। তোকে যদি এই মেয়েটার মতো নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছে আমার নামও ইরা না। ইরা বেগম রাগে বকবক করছে আর কফি বানাচ্ছে। মায়াকে জায়ানের বউ করতে চাওয়ার পেছনে কারণটা হলো মায়ের বাবার সম্পত্তি আর 2 তলা বাড়ি হাতানোর লোভ। মায়া ইরা বেগমের উদ্দেশ্যটা খুব ভালো করেই জানে। ইরা বেগমের লোভে অন্ধ হয়ে যে অন্যায় করছে তার পরিণাম কি হবে সে ভাবতেও পারছে না। লোভের বশীভূত হয়ে আসে জেমির উপর অত্যাচার করছে। কতটা ভুল করছে এখন সে বুঝতে পারছে না। আজানের শব্দ কানে যেতেই জেমি উঠে নামাজ আদায় করে নিল। তারপর কিছুক্ষণ বেলকুনিতে দাঁড়িয়ে থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেল। যাই হোক, মেয়েটা তো নতুন এসেছে, ওকে না খাইয়ে তো রাখা ঠিক হবে না। রান্নাঘরে গিয়ে জেমি ওর নিজের মতো রান্নায় মনোযোগ দিল। হাতের পোড়া কাটা ক্ষত দুটোর ব্যথা আজ একটু কম, তাই সাবধানে কাজ করছে। সবার জন্য নাস্তা বানাতে বানাতে ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই। জেমি সব নাস্তাগুলো টেবিলে সাজিয়ে রেখে নিজের রুমের দিকে যাওয়ার সময় খেয়াল করলো জায়ানের রুমের দরজাটা বন্ধ। এতক্ষণে তো জায়ানের অফিসে যাওয়ার জন্য উঠে পড়ার কথা। কৌতূহলবশত জেমি জায়ানের রুমের দরজায় হাত রাখতে দরজাটা একটু খুলে গেল। জেমির ভিতরে উঁকি মারতে ওর হাত পা ঠান্ডা হয়ে গেল। এই দৃশ্য দেখার মতো শক্তি ওর শরীরে অবশিষ্ট নেই। জেমি চোখ বন্ধ করে জোরে দরজাটা লাগিয়ে দিয়ে নিঃশব্দে দৃঢ় পায়ে পুতুলের মতো এগিয়ে যাচ্ছে নিজের রুমে। ও চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, না টলমল করছে। জেমির নিজের রুমে এসে দরজা লাগিয়ে গেসে মেঝেতে বসে পড়ল। না, জেমি কাঁদছে না। ওর চোখ স্থির হয়ে আছে, নড়ছে না, চোখের পলকও পড়ছে না। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিলেও হাঁটুর বাজায়। সকাল সকালে এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। কি করবে এখনও? এই মুহূর্তে ওর কী করা উচিত? কতক্ষণ ঠিক এভাবে বসেছিল জেমি নিজেও জানে না। হাঁটু বাজে মুখ লুকিয়ে গুটিসুটি মেরে বসে আছে জেমি। হঠাৎ করে দরজায় কেউ টোকা মারতেই জেমির ধ্যান ভেঙে এলো। জেমি তাড়াহুড়ো করে নিজেকে সামলে নেয়। চোখের কোণে জমে থাকা জল শাড়ির আঁচলে মুছে নিয়ে দরজা খুলতেই মায়াম বিভৎস বিধ্বস্ত অবস্থায় চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জেমি অসহায় চাহনি নিক্ষেপ করে আছে মায়ার দিকে। মায়াকে দেখে বোঝা যাচ্ছে ও সারা রাত কেঁদেছে। চোখের চারপাশ লাল হয়ে ফুলে আছে, চোখের কোণে জল জমে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গাড়ের উপর ছড়িয়ে আছে, ঠোঁটের নিচে খানিকটা ফুলে লাল হয়ে আছে। মায়াকে অবস্থায় দেখে জেমির বুকটা ভিতরটা মুচড়ে উঠল। জেমির কণ্ঠস্বর নিমিষে হাওয়া হয়ে যেতে লাগলো। জেমি কিছু বলতে চেয়েও পারছে না। সব শব্দগুলো জেমির গলায় যেন জট পাকিয়ে আছে। জেমি কয়েকবার ডোক গিলে জট পাকানো স্বরে বলে উঠল, তোমার এই অবস্থা কেন মায়া? জেমি মায়াকে প্রশ্ন করতে মায়া হুট করে জেমিকে জড়িয়ে কেঁদে উঠল। আমার সব শেষ হয়ে গিয়েছে।
এখন আমি আমার বাবা মায়ের সামনে কোন মুখে দাঁড়াবো? আমি এখন কি করব তুমি বলে দাও প্লিজ। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কাল রাত থেকে অসহ্য যন্ত্রণা ভোগ করে এসেছি, আর পারছি না আমি। আর পারছি না বলে আরও কান্নায় ভেঙে পড়ল। জেমি এই মুহূর্তে কী বলবে খুঁজে পাচ্ছে না। রাগেও শরীর ফেটে যাচ্ছে। কিছুক্ষণ আগে নিজের চোখে যে দৃশ্য দেখল, এরপর মায়ের উপর ওর রাগে মাথা পেটে যাচ্ছে। জেমি কিছু না বলে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে এসব ভেবেও নিজেকে গুটিয়ে নিচ্ছিল, কিন্তু এখন আর নিজেকে গোটালে চলবে না। জেমি মায়াকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে শক্ত কণ্ঠে বলল, সবটা খুলে বলো মায়া, কি হয়েছে? আমি নিশ্চয়ই তোমাকে তোমার প্রাপ্যটা ফেরত দিব, বলো। জেমির কথা শুনে মায়া কাঁদো কাঁদো স্বরে বলল, জায়ান জায়ান আমার সাথে, বলে আবারও কেঁদে উঠল। জেমি শক্ত চেহারা করে দাঁতে দাঁত চেপে জোরে বলে উঠল, কান্না বন্ধ করো। আইসে স্টপ মায়া, কি হয়েছে খুলে বলো, তোমার এই অবস্থা কেন? জেমির কথা শুনে মায়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কাল রাতে জায়ান আমার শরীর ভোগ করেছে, শকুনের মতো খুবলে খেয়েছে। আর বলতে পারল না। তার আগে ওর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল জেমি। থাপ্পড় খেয়ে মায়া ঘুরে তাকাতেই আবার আরেকটা থাপ্পড় পড়ল মায়ের গালে। দ্বিতীয় থাপ্পড় দিয়ে পরপর আরও 2টা থাপ্পড় বসিয়ে দিল মায়ের গালে। পরপর 4টা থাপ্পড় খেয়ে মায়ের মাথা কিছুটা ঘুরে গেল। বর্ষা গাল দুটো লাল টকটকে হয়ে আছে। মায়া গালে হাত দিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জেমির দিকে। মায়ার ঠোঁট আর শরীর সমানের আগে কেঁপে উঠছে বারবার। মায়া জোরে চিৎকার করে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, তুমি আমার গায়ে হাত তুললে? এত বড় সাহস তোমার? আমি তোমার কাছে আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে এসেছিলাম, আর তুমি আমাকে থাপ্পড় মারলে? তোমাকে তো আমি, বলে মায়া জেমির দিকে তেড়ে যেতে জেমি খপ করে মায়ের হাতটা ধরে ফিটের সাথে মুচড়ে ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, এ থাপ্পড়গুলো তোমার কুকর্মের কাছে খুব সামান্য। এতটা নীচ তুমি? নিজের সম্মানে এত বড় একটা দাগ লাগাতে তোমার লজ্জা করলো না? কি করে পারলে এই কাজটা করতে? আজ তুমি শুধু তোমার গায়ে দাগ লাগাওনি, তুমি পুরো মেয়ে জাতির গায়ে দাগ লাগিয়েছ। নিজের শরীরটা এতই সস্তা করে দিয়েছ যে নোংরা খেলা খেলতে চাইছ। এতটা নোংরা একটা মেয়ে কি করে হতে পারো? একবার ভেবেছ এই কথাগুলো বাহিরের লোক জানলে তুমি সমাজে মুখ দেখাবে কি করে? ছি মায়া, ছি, তোমার এই শরীরে হাত দিতেও আমার ঘৃণা করছে, বলে জেমি মায়াকে সিটকে সরিয়ে দিল। মায়া রাগে ফুসফুস করছে। জেমি মায়াকে সিটকে সরিয়ে দিতে মায়া ফুসফুস করে বলে উঠল, এই মেয়ে, তোমার কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে এসব বলছি? তাহলে আমার দিকে চেয়ে দেখো একবার। লুক লুক অ্যাট মি। আমার এই অবস্থা হলো কি করে বলো? অ্যান্সার মি। মায়া চিৎকার করে বলতে জেমি পাল্টা চোখ গরম করে মায়ের মুখের সামনে আঙ্গুল তুলে জোরালো কণ্ঠে বলল, গলা নামিয়ে কথা বলো। তোমার মতো নোংরা রাস্তার মেয়ের মুখে গলা উঁচিয়ে কথা বলাটা মানায় না। নিজের শরীরে নিজে কলঙ্কে দাগ লাগিয়ে এখন তুমি গলা চেঁচিয়ে কথা বলছো? কি ভেবেছ জেমি বোকা? তুমি যা বলবে তাই বিশ্বাস করে জায়ানকে ছেড়ে চলে যাব? ব্যাপারটা নিতান্তই হাস্যকর। জায়ান আমার সাথে যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি যতদিন না অবধিও পাচ্ছে ততদিন এখান থেকে আমি এক পাও নড়ব না। কথাটা মাথায় ঢুকিয়ে নিও। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমার নোংরা চেহারাটা দেখতেও আমার করুণা হচ্ছে। গেট আউট। জেমি চিৎকে শুনে মায়া রাগে কাঁপছে। কাঁপার জন্য পাল্টা জবাব দিতে যেও পারছে না, কারণ মায়া ভালো করে বুঝে গেছে জেমি সবটা জানে। কিন্তু কি করে জানলো এ বিষয়টাই ও বুঝতে পারছে না। মায়ের আগে দাঁত কড়মড় করতে করতে বলল, আজকের এই অপমানের ফলাফল কতটা ভয়ঙ্কর হবে তুমি কল্পনাও করতে পারছো না। প্রত্যেকটা থাপ্পড়ের হিসাব আমি তুলব। মায়ের কথা শুনে জেমি কিছু বলতে যাবে তখনই পিছন থেকে কেউ বলে উঠল, কোন থাপ্পড়ের হিসাব তুলবে তুমি মায়া? এত চিৎকে চেঁচামেচির কিসে সকালবেলা? মায়া জেমি দুজনেই পাশ ফিরে দেখে জায়ান দাঁড়িয়ে আছে। জায়ানের শার্টের প্রত্যেকটা বোতাম খোলা। জায়ানের ঠোঁটের কোণে লিপস্টিক লিপটে আছে। শার্টের এক পাশেও লিপস্টিকের দাগ। জায়ানের গালে নখের দাগ বসে আছে। জায়ান হয়তো ঘুম থেকে উঠে নিচের দিকে একবারও তাকায়নি, তাই এই অবস্থা এখানে চলে এসেছে। জায়ানের এই অবস্থা দেখতে জেমির বুকের ভিতর মুচড়ে উঠল। যতই হোক জায়ানকে তো ও ভালোবাসে। জায়ান ওর স্বামী। কোনো স্ত্রী কখনো স্বামীর সাথে একজনকে সহ্য করতে পারে না। জায়ানকে দেখে মায়া একটু ঘাবড়ে গেল। জেমি এক নজরে জায়ানের দিকে তাকিয়ে আছে। এখন যদি এই মেয়েটা সব বলে দেয় জায়ানকে, তাহলে তো জায়ান আমাকে কোনো দিনও কাছে টেনে নেবে না। আমার এতদিনের সাজানো সব কিছু এলোমেলো হয়ে যাবে। না, জায়ানকে সত্যিটা জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। তাছাড়া আমার এই অবস্থা দেখে যে কেউ আমার কথা নিমিষেই বিশ্বাস করবে। আর এই মেয়েটার কাছে তো কোনো প্রমাণ নেই। ওর মুখের কথা কেউ বিশ্বাস করবে না।
যে করে হোক জায়ানকে আমার কথা বিশ্বাস করাতে হবে। মায়া কথাগুলো মনে মনে ভেবে জায়ানের দিকে সলসল নয়নে ঘুরে তাকালো। জায়ান মায়াকে এই অবস্থা দেখে আকাশ থেকে পড়ল। জায়ান তৎক্ষণাৎ মায়ের কাছে এসে মায়া দু কাঁধে হাত রেখে বলতে লাগলো, মায়া, তোমার এই অবস্থা কি করে হলো? কি হয়েছে? তোমাকে এমন বিধ্বস্ত কেন লাগছে? জেমি এক নজরে চুপ করে ওদের দিকে তাকিয়ে আছে। মায়ার নোংরামি কাণ্ডগুলো নিজের চোখে দেখে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলা জায়ানের রুমের দরজা খুলতে মায়ের নোংরামি চোখে পড়েছে জেমির। ওই ঘুমন্ত জায়ানের ঠোঁটে ইচ্ছেকৃতভাবে নিজের ঠোঁটে লেগে থাকা লিপস্টিকের দাগ বসিয়ে দিচ্ছে মায়া। জায়ানের সাথে ঘনিষ্ঠ হয়ে নিজের ফোনের ক্যামেরাটা চালু করে টেবিলে রাখলো। জায়ানকে দেখে বোঝা যাচ্ছে জায়ান গভীর ঘুমে আচ্ছন্ন। এটুকু দৃশ্য দেখতে জেমির বুঝতে বাকি রইল না মায়াকে নোংরা খেলায় মেতে উঠেছে। একটা মেয়ে এতটা নোংরা কী করে হতে পারে ভাবতে জেমি নিজেকে বারবার গুটিয়ে নিচ্ছিল। এই মুহূর্তে ওর কি করা উচিত ও বুঝতে পারছে না। রাগে ভেতরটা শক্ত পাথর হয়ে গিয়েছে। এই মুহূর্তে জায়ানের সামনে দাঁড়িয়ে নেকা কান্না কাঁদছে মায়া। জায়ান একের পর এক প্রশ্ন ছড়ে দিচ্ছে মায়ার দিকে। জেমি বুকে হাত বাস করে দাঁড়িয়ে দেখছে মায়া আর কি করতে পারে। মায়া আর চোখে একবার জেমির দিকে তাকিয়ে জায়ানকে এক ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠল, তুমি আমাকে ট্রাস্ট করবে না জায়ান? আই হেট ইউ। তুমি এতটা নিচে নামতে পারলে জায়ান? মায়ের কথা শুনে জায়ানের ব্রুজোগল কুঁচকে এলো। জোরে বলে উঠল, হোয়াট? কি বলছো আবল তাবল? আমি কি করেছি মায়া? মনে মনে পৈশাচিক হাসি দিয়ে কাঁদো কণ্ঠে বলল, একবার নিজের মুখটা আয়নায় গিয়ে দেখো জায়ান, তারপর সবটা নিজেই বুঝে যাবে তুমি। জায়ান এতক্ষণে নিজের দিকে খেয়াল করল। ওর হাত নখের আঁচড়ে ভরপুর, শার্টের বুটমগুলো খোলা। অজান্তে নিজের মুখে হাত দিতেই লিপস্টিক লেগে আসলো। জায়ান নিজের অবস্থা দেখে কল্পনা করতে বিধ্বস্ত চোখে প্রথমে জেমির দিকে তাকালো। জেমি শীতল চাহনি নিক্ষেপ করে আসে ওর দিকে। কি হচ্ছে জায়ান কিছু বুঝতে পারছে না। জায়ান কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার এই অবস্থা কেন? কি হয়েছে? মায়া, তুমি কি বলতে চাচ্ছ? জায়ানের কথা শুনে মায়া কিছু বলতে যাবে তার আগে জেমি পাশ থেকে বলে উঠল, আমি বলছি। আসলে জায়ান। জেমির কথার মাঝে ব্যাঘাত ঘটিয়ে মায়া বলে উঠল, তুমি কি বলবে? তোমার জন্যই আজ আমার এই অবস্থা। তুমি যদি জায়ানকে একা ফেলে না আসতে তাহলে জায়ান নিজের চাহিদা আমাকে দিয়ে পূর্ণ করতো না। মায়ের কথা শুনে জায়ান কয়েক পা পিছিয়ে গেল। ও স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজ নিজ অবস্থানে স্থির হয়ে রইল। জায়ানের চোখ থেকে অটোমেটিক পানি গড়িয়ে পড়তে লাগলো। জেমি মায়ের কথা শুনে মায়ের সামনে গিয়ে মায়ের হাত থেকে ফোনটা একটানে কেড়ে নিয়ে কড়া কণ্ঠে বলে উঠল, অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় নিজেই পড়তে হয় মাই ডিয়ার ননদিনী। জাস্ট এ মিনিট বলে মায়ের ফোন থেকে একটা ভিডিও ওপেন করে জায়ানের সামনে ধরল। মায়ের ফোনটা আনলক করা ছিল বিদায় জেমির বেগ পেতে হলো না। খুব সহজে মায়া জালে মায়াকে ফাঁসিয়ে দিল। মায়ার ভয়ে গলা শুকিয়ে আসছে। জায়ান ভিডিওটা দেখে মায়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। জায়ানের রাগে চাহনি দেখে মায়া আমতা করে কিছু বলতে যাবে, তার আগে জায়ান শরীরের সমস্ত জোর দিয়ে চর বসিয়ে দিল মায়ের গালে। রাগে মায়ের গলা চেপে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে নিয়ে চিৎকার করে বলে উঠল, তোর এত বড় সাহস! তুই আমার চরিত্রে কালি লাগানোর চেষ্টা করছিলি। আজ তোকে নিজের হাতে আমি খুন করব। কি করে পারলি এতটা নিচে নামতে? তোকে তো আজ আমি। বলেই আরও জোরে চেপে ধরল মায়ের গলা। জেমি সমস্ত শক্তি দিয়ে জায়ানকে ছাড়ানোর চেষ্টা করছে। ও যে ছিটকে শুনে ইরা বেগমও ছুটে এসে এমন দৃশ্য দেখে তিনিও জায়ানকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন। এমন জোরে গলা চেপে ধরায় মায়ের দম বন্ধ হয়ে যেতে লাগলো। ইরা বেগম আর জেমি দুজনেই দস্তাদস্তি করে জায়ানকে মায়ের কাছ থেকে ছাড়িয়ে আনতে জায়ান রাগে ফুসফুস করতে লাগলো। জায়ানের থেকে ছাড়া পেতে মায়া কাশতে লাগলো। কাশতে কাশতেও দম বন্ধ হয়ে যেতে লাগলো। ইরা বেগম ছুটে গিয়ে পানি দিতে এক চুমুকে শেষ করে ফেলল। মায়া ফের কাশতে লাগলো। ওকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূরে সরিয়ে নিয়ে যাও মা, নয়তো ওকে আমি এই মুহূর্তে মেরেই ফেলবো। ইরা বেগম জায়ানের ধমক শুনে মায়াকে টানতে টানতে নিয়ে গেল। মায়া চলে যেতে জেমি হাঁপ ছেড়ে বাঁচল। জায়ানের জেমির দিকে তাকাতেই লজ্জা করছে। জায়ানের অবস্থা বুঝতে পেরে জেমি তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠলে, দেখলে তো নিজের চরিত্রে কালি লাগলে কতটা পড়ে। সত্যি মিথ্যা যাচাই না করে দিনের পর দিন তুমি আমার সাথে অন্যায়গুলো করেছ। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না জায়ান, কোনো দিনও না। তোমার উপর আমার ঘৃণা হয়, আবার করুণাও হয়, কারণ তুমি চোখ থাকতে অন্ধ। একদিন অনেক আফসোস করবে। সারাদিন বাড়িটা নিস্তব্ধ ছিল। জায়ান সে সকালেই বেরিয়ে গিয়েছে, এখনও বাড়ি ফিরেনি। মায়া নিজের রুমে জিনিস ভেঙে ছুঁড়ে দরজা বন্ধ করে বসে আছে সকাল থেকে।
জেমির শরীরটা আজ বড্ড খারাপ লাগছে। সকালের চেঁচামেচির পর আরও ক্লান্ত হয়ে গেছে শরীর। শুকনো খাবার খেয়ে নিজের রুমেই ছিল। ইরা বেগম বা মায়া কারোই মুখ দেখতে ইচ্ছে করছে না ওর। সারাদিন ফিরিয়ে সন্ধ্যার অন্ধকার এসে গ্রাস করে নিল সবটা। জেমি নিজের রুমে বসে বসে ডায়েরি লিখছে। এই ডায়েরি লেখার অভ্যাসটাও ছোট থেকে। মনের মধ্যে জমিয়ে রাখা কথাগুলো ডায়েরির পাতায় বন্দি করে রাখেও। জায়ান এখনও বাসায় ফিরেনি। কলিং বেলের আওয়াজ শুনতে জেমি গিয়ে দরজা খুলে জায়ানকে দেখতে পেল। জায়ানকে দেখে আর বড্ড অচেনা মনে হচ্ছে জেমির। উস্কো খুস্কো চুলগুলো কপালে ছড়িয়ে আছে, মুখে লেগে আছে বিষণ্ণতা। জেমিকে দেখে জায়ান ওর দিকে চোখ না দিয়ে ও পাশ কাটিয়ে চলে গেল। জেমিও একটা দীর্ঘশ্বাস ফেলে স্থান ত্যাগ করল। জায়ানের নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। নিজের ভেতর অনুশোচনা করে করে খেয়েছে আজ সারাদিন। আজ জায়ান বুঝতে পারছে শুধুমাত্র রাগের বশে কতটা অন্যায় করেছে ও। জায়ান ওর মায়ের রুমের দিকে যাওয়ার সময় কিছু অপ্রত্যাশিত কথা শুনে থেমে গেল। ইরা বেগম রুম থেকে কয়েকটা শব্দ ভেসে আসলো জায়ানের কানে। জায়ান একটু এগিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল, শুধুমাত্র তোমার কথায় আমি আমার ছেলের সংসার আগুন লাগিয়েছি। নিজের হাতে নিজের ছেলের সংসার ভেঙেছি। ওই মেয়েটার গায়ে মিথ্যে অপবাদের বোঝা চাপিয়ে দিয়ে অত্যাচার করেছি। আজ সেই তুমি আমাকে এভাবে অপমান করছো মায়া? ইরা বেগমের কথা শুনতে জায়ানের পায়ের তলার যেন মাটি সরে গেল। মুহূর্তেও চারদিক উঠতে লাগলো। একটা মা লোভের বশে এতটা নিচে নামতে পারে জায়ান ভাবতে পারছে না। রাগে হাত মুষ্টিবদ্ধ করে দেওয়াল কেসে দাঁড়িয়ে আছে জায়ান। ওর শরীর রাগে থরথর করে কাঁপছে। জায়ান নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না। ওর ভাবতেও কষ্ট হচ্ছে এসব কিছুর জন্য ওর মা দায়ী। জায়ান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নিজেকে কন্ট্রোল করার শক্তি ওর নেই। ওর মা এতটা নিচে নামতে পারল? ওর মায়ের কথা শুনে জেমিকে পশুর মতো অত্যাচার করছে। জায়ান দাঁড়িয়ে এসবই ভাবছিল। তখনই ভিতর থেকে মায়ের কণ্ঠস্বর ভেসে আসলো। ইরা বেগমের কথা শুনে মায়া রেগে তাড়াতাড়ি ইরা বেগমের মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ মামনি। দেওয়ালেরও কান আছে, ভুলে যেও না। আমি একা না, আমি একা দোষী নই, তুমিও সমান দোষে দোষী। মায়ের কথা শেষ হতে জোরে দরজা খোলার শব্দে মায়া আর ইরা বেগম দুজনেই ভয় পেয়ে হকচকিয়ে উঠল। চোখের সামনে জায়ানকে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া আর ইরা বেগমের মাথায় যেন বাজ পড়ল। দুজনই চোখ বড় বড় করে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ানের চোখ লাল টকটকে হয়ে আছে। জায়ানকে দেখে মায়ার কপালে ঘাম জমতে শুরু করলো। মায়ের শরীরে শীতল রক্ত বইতে শুরু করলো। ওর হাত পা মুহূর্তে ঠান্ডা হয়ে আসতে লাগলো। জায়ান কিছু শুনে ফেলেনি তো ভাবতে মায়ের গলা শুকিয়ে আসতে লাগলো। জায়ান 1 মিনিটও দেরি না করে ইরা বেগমের সামনে গিয়ে খপ করে ইরা বেগমের হাত চেপে ধরে খাটের থেকে নিচে নামিয়ে ওর সামনে দাঁড় করিয়ে জোরে চেঁচিয়ে বলে উঠল, এসব তুমি কি করছো মা? আজ অন্তত চুপ করে থাকবে না মা, উত্তর দাও। ইরা বেগম ভয়ে ছোটে বারবার ডোক গেলছে। ওনার শরীর কাঁপছে থরথর করে। ইরা বেগমকে চুপ থাকতে দেখে জায়ান জোরে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আসো কেন মা? বলো, অ্যান্সার মি মা, অ্যান্সার মি। জায়ানের চিৎকারে ইরা বেগমের শরীর কাঁপুনি দিয়ে উঠল। উনি কাঁপা কাঁপা কণ্ঠে শক্তি সঞ্চার করে আমতা আমতা করে বলে উঠল, তুই কিসের উত্তর চাইছিস বাবা? আমি কিছু বুঝতে পারছি না তো। ইরা বেগমের কথা শুনে জায়ান আবারও জোরে চিৎকার করে উঠল, এতদিন জেমি নামে এসব কিছু তুমি বানিয়ে বানিয়ে বলছো কেন মা? কেন? উত্তর দাও প্লিজ। জায়ান ওর মায়ের নিজ মানসিকতা দেখে কি বলবে খুঁজে পাচ্ছে না। জায়ান চলচল চোখে প্রশ্নোত্তর চোখে ওর মায়ের দিকে চেয়ে আছে। জায়ানের রাগের মাত্রা বুঝতে পেরে মায়া সাইড কাটিয়ে নিঃশব্দে দরজার দিকে পা বাড়াতেই জায়ান ওর হাতটা খপ করে ধরে ফেলল। মায়ের হাতটা জোরে চেপে ধরে বলে উঠল, তুই, এসব কিছুর জন্য তুই দায়ী। তোর কথায় মা এসব করেছে, আর এখন তুই পালাচ্ছিস। জায়ানের কথা শুনে মায়া আসমকা কেঁদে দিল। মায়াকে কাঁদতে দেখে জায়ানের শরীর রাগে গিজগিজ করতে লাগলো। ইরা বেগম হাঁ করে তাকিয়ে আছে মায়ের দিকে। হঠাৎ মায়ের এমন ন্যাকা কান্নার মানে উনি খুঁজে পাচ্ছে না। আমার সামনে এসব ন্যাকামি দেখাতে আসবি না। তোর ন্যাকা কান্নায় আমি সব ভুলে যাব না। আমার সব প্রশ্নের উত্তর চাই, অ্যান্সার মি, ড্যাম ইট। বলে মায়ার গালে একটা থাপ্পড় মেরে বসলো জায়ান। জায়ান নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই মুহূর্তে ওর মাকে আর মায়াকে নিজের হাতে খুন করতে ইচ্ছে করছে ওর। মায়া থাপ্পড় খেয়ে গায়ের হাত দিয়ে আরও জোরে কেঁদে উঠল। হুট করে কাঁদতে কাঁদতে জায়ানের পায়ের সামনে বসে পড়ল। তারপর কান্নারত অবস্থায় বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও জায়ান, আমি এসব বাধ্য হয়ে করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি জায়ান, আমি সব মামনির কথাই করেছি,
মামনি প্রথমে জেমিকে পছন্দ করত শুধুমাত্র ওদের টাকা পয়সার জন্য, কিন্তু জেমি যখন তোমার সাথে পালিয়ে আসলো আর ওর পরিবার ওকে মেনে নিতে অস্বীকার করলো, এই বাড়িটা যে আমার সেটাও মামনি জেনে গিয়েছিল। তাই লোভে পড়ে আমার বাবার সম্পত্তি দেখে আমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, আর একের পর এক মিথ্যে কথা শুনিয়ে যেতে লাগলো জেমির নামে। কাল রাতে তোমাকে দুধের সাথে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল মামনি, তাই রাতে মাথা ব্যথায় ছটফট করতে করতে ঘুমিয়ে পড়েছিলে। আর সুযোগ বুঝে ভোরের দিকে তোমার রুমে আমাকে ঢুকিয়ে দিয়েছিল মামনি। বিশ্বাস করো, শুধুমাত্র তোমাকে পাওয়ার লোভে মামনির কথায় আমি এসব কিছু করেছি। এখন বুঝতে পারছি চাইলে সব আপন করে পাওয়া যায় না। আমাকে ক্ষমা করে দাও জায়ান, প্লিজ। বলে মায়া কাঁদতে লাগলো। মায়ের কথা শুনে ইরা বেগম আর জায়ান দুজনেই মাথা আকাশ ভেঙে পড়ল। ওরা দুজনেই পাথর হয়ে গেল মুহূর্তেই। জায়ানের মনে হচ্ছে ওর পায়ের তলার মাটি নেই, ও শূন্যে বেসে আছে। ইরা বেগম ধপ করে খাটের উপর বসে পড়ল। জায়ানের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ছে। রাগ ক্ষোভ আর মায়ের কুকর্ম দেখে জায়ান নিজেকে সামলাতে পারল না। ঘুরে সামনে থাকা টি টেবিলটায় লাথি মারতেই টেবিলটা উল্টো পড়ে গেল। জায়ান রাগে কি করবে ভেবে পাচ্ছে না। ও সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। ইরা বেগম পাথরের মূর্তি হয়ে আছে। জায়ান টেবিলের উপর 2 হাত ভর করে ঝুঁকে আছে। ওর চোখ থেকে পানি পড়ছে। জায়ান নিজেকে সামলে ওর মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, আজ তোমাকে নিজের মা বলতেও আমার ঘৃণা করছে। ছি, এতটা নিচে নেমে গেলে তুমি লোভের বশে। আর আমি কতটা বোকা। জেমি ঠিকই বলে, আমি পুরুষ নামের কলঙ্ক। সত্য মিথ্যে যাচাই না করে তো কত অত্যাচার করেছি ওই নির্দোষ মেয়েটাকে। ভাবতেই নিজের এই হাত এই শরীরটাকে ক্ষতবক্ষত করতে ইচ্ছে করছে এখন। আজ থেকে তুমি আমার কাছে মৃত। ঘৃণা করি তোমাকে আমি, ঘৃণা। বলে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। জায়ান যেতে মায়ের ঠোঁটের কোণে হাসি ফুটল। ইরা বেগম নিস্তব্ধ হয়ে বসে আছে। আজ তিনি বাসাহীন এক জীব মাত্র। জায়ান চলে যেতে মায়া দরজা আটকে দিয়ে হাসিতে পেটে পড়ল। ইরা বেগম অশ্রুসিক্ত চোখে মায়ের হাসি দেখছে। মায়া এসে ইরা বেগমের সামনে হাঁটু মোড়ে বসে ইরা বেগমের হাতে হাত রেখে বলে উঠল, সরি মামনি, প্লিজ ফরগিভ মি, বিলিভ মি। মামনি, আমি যা করেছি শুধুমাত্র পরিস্থিতি সামলানোর জন্য করেছি। জায়ানকে যদি আমি আমার সত্যিটা বলে দিতাম তাহলে জায়ান এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেত, আর তোমার আর আমার ভয়ঙ্কর শাস্তি হতো। কিন্তু এখন দেখো জায়ান শান্ত হয়ে গেছে, কারণ তুমি ওর মা। তোমাকে ও চাইলেও কোনো শাস্তি দিতে পারবে না। আর জায়ান যদি এই বাড়ি ছেড়ে চলে যেত তাহলে তোমার জায়গাও রাস্তায় হতো। এবার তুমি ভাবো আমি যা করেছি ঠিক নাকি ভুল। বলে মায়া একটা পৈশাচিক হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরা বেগম নিঃশব্দে চোখের পানি ফেলছেন। জায়ান নিজের রুমে এসে দরজা বন্ধ করে পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। কতটা অসহায় হলে একটা ছেলে এমন করে কাঁদতে পারে সেটা জায়ানকে দেখে বোঝা যাচ্ছে। জায়ান কাঁদতে কাঁদতে নিজের হাতে মুষ্টিবদ্ধ করে একাধারে দেওয়ালে ঘুষি মারতে লাগলো। কয়েকটা ঘুষি মারতে হাত ফেটে রক্ত পড়তে লাগলো। হাতের উপরে চামড়া উঠে গেছে কিছুটা। জায়ান রাগে ড্রেসিং টেবিলের আয়নায় ঘুষি মারল। সেখান থেকে এক টুকরো কাঁচ এলো পাথারি হাতে আঘাত করতে লাগলো। নিজেকে পাগল পাগল লাগছে ওর। জায়ানের হাত থেকে রক্ত পড়ছে টপ টপ করে। জায়ান জোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি তোমার সামনে কোন মুখে দাঁড়াবো জেমি? কি করে গিয়ে দাঁড়াবো? আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের ক্ষমা হয় না কখনো। আমি এতটা খারাপ হতে কি করে পারলাম? কি করে? আমার শাস্তি পাওয়া দরকার, খুব কঠিন শাস্তি। আমাকে শাস্তি দিবে জেমি, প্লিজ শাস্তি দাও। এই যন্ত্রণা নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? কি করে? বলে আবারও কাঁদতে লাগলো। ছেলেরা নাকি সহজে কান্না করে না। আজ জায়ান কাঁদছে, অসহায়ের মতো কাঁদছে। কি শাস্তি দিবে নিজেকে ও? জেমি নিজের রুমের বেলকুনিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগের ঘটনা সবটাই দরজার বাহিরে দাঁড়িয়ে দেখেছে ও। আজ জায়ান বুঝবে ও কত বড় অন্যায় করেছে। জায়ান এখন যাই করুক, জেমি কখনোই জায়ানকে ক্ষমা করবে না। কাল থেকে জায়ান বুঝবে অবহেলা কাকে বলে। কাল থেকে জায়ান বুঝবে কষ্ট কাকে বলে। নারী যেমন মন উজাড় করে ভালোবাসতে পারে, আবার আঘাত পেলে তাকে মন থেকে ছুঁড়ে ফেলতেও পারে। আজ থেকে তুমি আমার ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকবে জায়ান। তোমাকে যতটা ভালোবেসেছি আজ ততটাই ঘৃণা আর অবহেলা করব। আর এটাই হবে তোমার শাস্তি। এই ঘৃণা আর অবহেলার কষ্টটা তোমাকে সারা জীবন বইতে হবে। বলে জেমি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আজও জায়ানের জন্য কষ্ট হচ্ছে না, করুণা হচ্ছে। মাকে অন্ধবিশ্বাস করার ফল ও বুক করছে।
অন্ধবিশ্বাস আর রাগের জন্য সব হারাতে চলেছে। জেমি সকাল থেকে গা গুলাচ্ছে বারবার, মাথাটাও ঝিমঝিম করে আছে, শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। হঠাৎ এমন হওয়ার কারণ বুঝতে পারছে না ও। জেমির মাথাটা হঠাৎ করে ঘুরাতে লাগলো। জেমি বেলকুনির গ্রিলটা শক্ত করে ধরে আছে। এখানে দাঁড়িয়ে থাকলেও ঢুলে পড়ে যাবে, সেটা খুব ভালো করে বুঝতে পারছে। কোনো রকমে দেওয়াল ধরে রুমে এসে খাটে শুয়ে পড়ল। জানালা দিয়ে সূর্যের আলো জেমির চোখে পড়তে ঘুম ভেঙে গেল ওর। ঘুম ভাঙতে মাথাটা ভার মনে হচ্ছে। জেমির চোখ খুলতে ওর চারদিকে ঘুরতে লাগলো। জেমি পাশ ফিরতে দেখলো জায়ান নিচে বসে খাটের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে। জায়ানের হাতটা জেমির হাতের মুঠোয়। জায়ানকে দেখতে এই মুহূর্তে নিষ্পাপ মনে হচ্ছে। জায়ানের মাথায় রাখতেও জেমি হাতটা সরিয়ে নিয়ে নিজের হাতের উপর থেকে জায়ানের হাতটা সরাতেই জায়ান জেগে গেল। জেমিকে দেখে জায়ান উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে ফেলল। জেমি কিছু না বলে খাট থেকে নেমে পা বাড়াতে জায়ান কাঁপা হাতে জেমির হাতটা ধরতেই জেমি সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিয়ে জায়ানের দিকে ঘুরে শক্ত কণ্ঠে বলল, এই হাত ধরার অধিকার এখন আর তোমার নেই। নেক্সট টাইম এসে এমন সাহস দেখিও না, ফলাফল বাজে হবে। জেমি কথাটা বলতে জায়ান জেমির পায়ের কাছে দপ করে হাঁটু ভেঙে বসে পড়ে কেঁদে উঠল। খবরদার, আমার পায়ে হাত দিবে না। তোমার মতো নিচু মন মানসিকতা আমার না। যতই হোক তুমি আমার স্বামী, তাই আমার পায়ে হাত দেওয়ার মতো ঘৃণিতে কাজ করে আমার বোঝা বাড়িয়ে দিও না। জায়ান জেমির পায়ের সামনে হাঁটু ভেঙে বসে কান্না করতে করতে জেমির পায়ে হাত দিতে জেমি সরে গিয়ে জোরে উপরোক্ত কথাগুলো বলে উঠল। জেমির কথা শুনে জায়ান দুহাত জোর করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমি যে অন্যায় করেছি তার কাছে পা ধরে ক্ষমা চাওয়াটাও খুবই সামান্য। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তাও আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দেবে প্লিজ। যে কোনো শাস্তি আমাকে দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে একটাবার ক্ষমা করে দিবে। এটাই শেষ সুযোগ দিবে প্লিজ। বলে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো। জেমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। না, জায়ানকে কাঁদতে দেখে ওর কষ্ট হচ্ছে না, বরং করুণা হচ্ছে। জেমি শক্ত কণ্ঠে জবাব দিল, তোমার উপর আমার কোনো রাগ নেই, যা আছে সব অভিমান। আর যে নারী একবার অভিমান করে মুখ ফিরিয়ে নেয় সে কখনো ফিরে আসে না। হ্যাঁ, তোমাকে একটা উপদেশ দিব। তোমাদের জীবনের এই পরিস্থিতি থেকে একটা শিক্ষা গ্রহণ করো। কাউকে অন্ধবিশ্বাস করা, সত্য মিথ্যা যাচাই না করে বিচার করা দুটাই ভুল। বলে জেমি দরজার দিকে পা বাড়াতে ওর মাথা হঠাৎ ঘুরতে লাগলো। চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আসতে লাগলো। জেমি মুহূর্তে জায়ানের সামনে দপ করে বসে পড়ে। জায়ান চোখের সামনে জেমিকে পড়ে যেতে দেখে ভয় পেয়ে জেমি বলে চিৎকার করে জেমির সামনে গিয়ে জেমির মাথাটা কোলে তুলে নিতেই দেখলো জেমি সেন্সলেস হয়ে গেছে। জেমিকে সেন্সলেস দেখে জায়ান কিছুটা ঘাবড়ে গেল। পাগলের মতো জেমির গালে ধরে ডাকতে গেল। জেমি সাড়া না পেয়ে জায়ান আর কোনো উপায়ন্ত না দেখেই জেমিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। জগ থেকে পানি নিয়ে মুখে পানি ছিটে দিতে দিতেও জেমিকে ডাকছে, কিন্তু জেমির কোনো সাড়া নেই। জায়ানের মাথা কাজ করছে না ও এখন কী করবে। জায়ান দৌড়েও রুমে গিয়ে ফোনটা এনে ডাক্তারকে কল দিল। ডাক্তার না আসা অবধি জায়ান পাগলের মতো জেমিকে ডাকতে লাগলো। জায়ান ছটপট করছে জেমির এই অবস্থা দেখে। জায়ান জেমির হাতটা আগলে বুকে ধরে কাঁদছে। এইসব কিছুর জন্য আমি দায়ী। বিয়ের পর একটা দিনও তোমাকে সুখী হতে দেইনি আমি। নরপিশাচের শুধু ভুল বুঝে অত্যাচার করেছি। আমার কি শাস্তি পাওয়া উচিত? আমার মরে যাওয়া উচিত। হ্যাঁ, মরে যাওয়াই উচিত আমার। এই যন্ত্রণা নিয়ে আমি তোমাকে হারিয়ে বেঁচে থাকতে পারবো না। বলে আবারও কেঁদে উঠল। আসতে পারি? হঠাৎ কারো কথায় জায়ান মুখ ঘুরিয়ে দরজায় তাকিয়ে দেখলো প্রকাশ দাঁড়িয়ে আছে। প্রকাশকে দেখে জায়ান বলে উঠল, আয় তাড়াতাড়ি প্লিজ, দেখ না ওর কী হয়েছে। ও তো এক্ষুনি ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে পড়ে গেল কেন? বলে জায়ান কেঁদে উঠল, বাচ্চাদের মতো কাঁদছে। জেমির উপর অত্যাচারের প্রত্যেকটা দৃশ্য জায়ানের চোখে ভাসছে। জায়ানের মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে। প্রকাশ জায়ানের বন্ধু, পেশায় একজন ডাক্তার। তখন জায়ান প্রকাশকে ফোন করেছিল। জায়ানের বাড়ির কিছুটা দূরেই প্রকাশের বাড়ি থাকায় প্রকাশের আসতেও বেশি একটা দেরি হলো না। প্রকাশ জায়ানের সামনে গিয়ে শান্ত কণ্ঠেই বলল, কিছু হবে না ইয়ার, বাচ্চাদের মতো কাঁদিস না তো, আমাকে দেখতে দে। জায়ান শান্ত হয়ে জেমির হাত আগলে বসে আছে। এক দৃষ্টিতে চেয়ে আছে জেমির দিকে। প্রকাশ জেমির চেক আপ করছে। প্রকাশ জায়ানের চোখের দিকে হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে বলে উঠল, এই টেস্টটা করানো দরকার। টেস্টটা না করালে স্পষ্টভাবে আমি এখন কিছু বলতে পারছি না। আজকে এই টেস্টটা করিয়ে ফেল। জায়ান কিছুটা অবাক চোখে প্রকাশের দিকে তাকিয়ে আছে। প্রকাশ না কিছু বলে জায়ানের দিকে তাকিয়ে বলে উঠল,
টেস্টের রিপোর্ট পেয়ে গেলে মিষ্টি নিয়ে আমার চেম্বারে চলে আসবি, ওয়েট করব। বলে প্রকাশ বেরিয়ে গেল। জায়ান এখনও হ্যাং মেরে বসে আছে। প্রকাশ কি বলে গেল, ওর মাথায় কিছুই ঢুকছে না। পরের দিন ডাক্তারের সামনে চিন্তিত মুখে বসে আছে জেমি। কাল জায়ানের সাথে এসে টেস্ট করিয়ে গিয়েছিল, কিন্তু আজ জায়ানকে ছাড়া একাই চলে এসেছে ও, কারণ জায়ানকেও কিছুতেই খবরটা জানাতে চায় না। ডাক্তার নাবিলা জেমির দিকে রিপোর্ট এগিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলে উঠল, কনগ্রাচুলেশনস মিসেস জেমি, আপনি মা হতে চলেছেন। কথাটা শুনে জেমির বুকের ভিতর মুচড়ে উঠল। কথাটা শুনে তোর খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা, কিন্তু ও খুশি হতে পারছে না কেন? ওর এই মুহূর্তে কী করা উচিত? ও তো ঠিক করেই নিয়েছে জায়ানকে শাস্তি দিয়ে ও জায়ানের জীবন থেকে চলে যাবে, নিজের পায়ে দাঁড়াবে। এখন কি করবে ও? জায়ানের জীবন থেকে চলে গেলে ওর গর্বে যে বড় হচ্ছে, তাকে কি পরিচয়ে বড় করবে? ভাবতে জেমির চোখ থেকে গড়িয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। জেমি রিপোর্টটা হাতে নিয়ে নিঃশব্দে ডাক্তারের রুম ত্যাগ করল। ডাক্তার নাবিলে একটু অবাক হয়েছে বটে জেমির এমন ব্যবহারে। জেমি হসপিটালের করিডোর দিয়ে হাঁটছে আর হাজারটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। জেমি ডাক্তারের রুম থেকে বের হতে আড়াল থেকে মায়া বেরিয়ে আসলো। ও চোখে মুখে জয়ের হাসি ফুটে উঠল স্পষ্ট। সকালে জেমি যখন বাড়ি থেকে সবার আড়ালে লুকিয়ে বের হচ্ছিল, তখন মায়া ওর পেছন পেছন হসপিটালে এসেছিল। এতক্ষণ মায়া রুমের বাহিরে দাঁড়িয়ে সবটা শুনেছে। জেমি যাওয়ার দিকে তাকিয়ে মায়া শব্দ করে হেসে উঠল। মাই ডিয়ার জেমি, তোমার জীবনে কি জ্বরটা আসতে চলেছে তুমি কল্পনাও করতে পারছো না। আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ কী করে তুলব তুমি ভাবতেও পারছো না, বলেই হেসে দিল। জায়ানের ঘুম ভাঙতে জায়ান ফ্রেশ হয়ে জেমির রুমে গিয়ে দেখলো জেমি রুমে নেই। জেমিকে রুমে না দেখে জায়ান কিছুটা বিচলিত হয়ে চারদিকে খুঁজতে লাগলো। এই সময় জেমি কোথায় গেল? জায়ানের উপর নিজের রাগ হচ্ছে। এতটা বেলা অবধি আজ কেন ঘুমিয়েছিল? জায়ান জেমিকে না পেয়ে দরজার দিকে ঘুরতে দেখলো জেমি দাঁড়িয়ে আছে। জেমিকে দেখে অনেকটা শান্ত লাগছে। জায়ান জেমিকে দেখে প্রশ্ন করে উঠল, তুমি কোথায় চলে গিয়েছিলে? আজ আমাদের হসপিটালে যাওয়ার কথা, চলো দেরি হয়ে যাচ্ছে তো। জেমি জায়ানকে পাশ কাটিয়ে রুমে আসতে আসতে বলল, তারা দরকার হবে না, আমি সেখান থেকেই ফিরলাম মাত্র। জেমির কথা শুনে জায়ানের মুখে হাসির ঝলক দেখা গেল। জায়ান হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞেস করলো, ডাক্তার কি বলেছে? জেমি শান্তভাবে বলল, তেমন কিছু না, কয়েকদিন শরীরের উপর অনেকটা চাপ পড়া, সেন্সলেস হয়ে গিয়েছিলাম। চিন্তার কোনো কারণ নেই, তুমি আসতে পারো এখন, বলে জেমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। জায়ানের হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গেল। কাল রাত থেকে কতটা আশায় নিয়েছিল, আর আশা আজ সব মাটিতে মিশে গেল। তার মানে জায়ান যা ভেবেছিল তেমন কিছু না। তাহলে যে কাল প্রকাশ বলে গেল? জায়ান দাঁড়িয়ে এসবই ভাবছিল। ওর মাথায় ঢুকছে প্রকাশ কেন বলল তাহলে? দুপুরে জেমি নিজের রুমে বসেছিল মনমারা হয়ে। ওর মাথা কাজ করছে না ও কী করবে। জেমি বসে ভাবায় ব্যস্ত ছিল, তখনই রুমে মায়া ঢোকে। মায়াকে দেখে জেমির শরীর জ্বলে উঠল। জেমি নেমে দাঁড়িয়ে কড়া গলায় বলল, তুমি আমার রুমে কেন? বের হও এক্ষুনি, তোমাকে দেখলে আমার ঘৃণা হয়, আউট। জেমি কথাগুলো বলতে মায়া আচমকা জেমির পা জড়িয়ে ধরল। জেমি অহেতুক কাণ্ডে ব্যবস্থাকা খেয়ে যায়। জেমি পা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি করছো কি? ছাড়ো আমার পা, ছাড়ো বলছি। জেমির কথা শুনে মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি ছাড়বো না, যতক্ষণ না অবধি তুমি আমাকে ক্ষমা করছো ততক্ষণ অবধি ছাড়বো না। বিশ্বাস করো, ভালোবাসায় অন্ধ হয়ে আমি এসব কিছু করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জেমি মায়ের কথা শুনে রাগ হচ্ছে। মায়া জেমির পা ছাড়ছেও না, কিন্তু এভাবে পা জড়িয়ে একজন ক্ষমা চাইলেও ক্ষমা না করে কি থাকা যায়? জেমি মন থেকে কখনো মায়াকে ক্ষমা করতে পারবে না। তাও মায়ের মন রাখার জন্য বলল, আমার পা ছাড়ো, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক, এটাই তোমার পাপের শাস্তি। জেমির কথা শুনে মায়া লাফিয়ে উঠে বলতে লাগলো, সত্যি সত্যি আমাকে ক্ষমা করেছো তুমি? জেমি অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ল। মায়া জেমির কাঁধে হাত রেখে বলে উঠল, আজ আমি রান্না করেছি, আজ সবাই মিলে একসাথে খাবো, চলো প্লিজ, না করো না, আমি অনেক কষ্টে রান্না করেছি। জেমি বিরক্তি নিয়ে বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না, তুমি প্লিজ যাও, আমি একটু ঘুমাবো, শরীর ভালো লাগছে না। জেমির কথা শুনে মায়া আবারও কান্না করতে শুরু করলো। তার মানে তুমি আমাকে ক্ষমা করনি, তাই আমার রান্না খেতে চাচ্ছ না? আমি চলে যাব আজই, শেষবারের মতো রিকোয়েস্ট করছি, প্লিজ চলো না। মায়ের জোর জবরদস্তিতে জেমি আর না করতে পারলো না, কিন্তু ওর মনটা কেমন খসখস করছে, কু গাইছে মন। আবার কোনো জ্বর আসবে না তো? মায়ের এসব নাটক তা জেমি খুব ভালো করে বুঝতে পারছে। যে মেয়ে নিজের চরিত্রে দাগ লাগাতে পারে, সে মেয়ে এত সহজে পাল্টে যাবে, এটা জেমি মানতে পারছে না। কিন্তু এখন মায়া জেমির কোনো কথাই শুনছে না। তার মায়ের কথা রাখতে মায়ের সাথে এসে টেবিলে বসতেই হলো।
টেবিলে বসতে মায়া নানান রকম খাবার সাজিয়ে দিল জেমির সামনে। এত খাবার দেখে জেমি কিছুটা অবাক হলো। অতিভক্তি সোরের লক্ষণ মনে হচ্ছে। মায়া খাবারগুলো দিয়ে বলে উঠল, অনেক কষ্টে এসব রান্না করেছি, তুমি প্লিজ খেয়ে নাও। জানি খারাপ হয়েছে, কিন্তু আমি আজ প্রথমবার এত কিছু রান্না করেছি। জেমির খেতে ইচ্ছে করছে না। খাবার দেখে ওর বমি আসছে। মায়া সেটা বুঝতে পেরেও জেমিকে উঠতে দিচ্ছে না। বাধ্য হয়ে জেমি খাবারে হাত দিতে মায়া রান্নাঘরে চলে আসলো। রান্নাঘরে এসে মায়া পৈশাচিক হাসলো। খাও খাও, খুব ভালো করে খাও, আজ হবে তোমার শেষ খাওয়া, মন ভরেই খেয়ে নাও। তুমি আর তোমার সন্তান আজ পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে, বলেই মায়া হাসতে লাগলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বিনি সুতার টান, লিখেছেন জেনিফার চৌধুরী। এটা গল্পের প্রথম অংশ, পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।